আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুদীপ্তা, ফিরোজা, শাওল, সালমা আক্তার, আসাদুল আকাশ, ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। একটি চমৎকার প্রোঅ্যাক্টিভ একটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ প্রোঅ্যাক্টিভ বলছি একটি কারণে, কারণ হচ্ছে আমরা যারা অ্যাডভান্স রিটেনের মতো কোর্সগুলো করতে যাই, তারা একটা ব্যাপারে শিওর থাকুন, একটা ব্যাপারে আপনি অবশ্যই জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড, ইট ইজ নট এ নর্মাল কোর্স। এটা নর্মাল কোনো কোর্স না। এটি হচ্ছে এমন এক ধরনের কোর্স, যে কোর্সটা সাধারণত যারা এগিয়ে থাকতে চায় তারাই কোর্সটা করতে চায়। যারা প্রোঅ্যাক্টিভ মানুষ তারাই কোর্সটা করতে চায়। সো আপনি যদি প্রোঅ্যাক্টিভ নিজেকে মনে করে থাকেন তাহলে আপনি কোর্সটা করছেন, অলরেডি আপনি করছেন, যেহেতু আপনি এটাতে অ্যাডমিটেড হয়েছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ইউ আর দ্যাট কাইন্ড অফ পিপল হু লাইকস টু stand alone and away than the others, forwarded from other people, and joining the concession like an institution like a march forward. ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের সবাইকে স্বাগতম যে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি যে রিটেনের মতো একটি বোরিং কোর্স করার জন্য। কারণ হচ্ছে পৃথিবীর সব ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বোরিং হয়ে থাকে, মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের ডেভেলপমেন্ট বলেন, আমাদের ইংলিশের গোড়া ঠিক করার জন্য বলেন, এই ধরনের জিনিসগুলো কাজ করার জন্য, আমাদের একদম ইংলিশের মূল পয়েন্ট অফ ভিউটা বোঝার জন্য এমন একটি কোর্স খুব জরুরি, যে কোর্সটা আমরা করতে যাচ্ছি। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। এবং রিটেনের ক্ষেত্রে একটা খুব প্রযোজ্য সূচক সত্য কথা হচ্ছে, আমরা আসলে রিটেনের মজাটা যদি একবার পেয়ে যাই, যদি আনন্দটা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কেউ থামাতে পারবে না। হ্যাঁ দেবাশিস, যদি মজাটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের কেউ থামাতে পারবে না এই পয়েন্ট অফ ভিউতে, যে আমরা যখন বুঝতে পারবো যে একটা ল্যাঙ্গুয়েজের মজাটা কোথায়, আসল জিনিসটা কোথায়। আমরা প্রিলিতে যা শিখি সেগুলো হচ্ছে আসলে ঘটনা এরকম যে আমরা শিখতে হয় বলে শিখছি, কোয়েশ্চেন সলভ করতে হয় বলে করছি। কিন্তু এটি এমন একটি কোর্স, বিশেষ করে আমাদের এই রিটার্নটা এমন একটি কোর্স, যদিও এটা দৈর্ঘ্যপ্রস্থ অনেক ছোট এবং এটাতে আমরা খুব বেশি কাজ করতে পারবো না, তবে এমন এক কিছু জিনিস আমরা এখানে শিখবো, যেগুলো শেখার কারণে আমরা অন্য সবার চেয়ে এগিয়ে তো থাকবোই। এবং প্রিলিতে আপনি যা শিখছেন তা কখনো আপনার লাইফে কাজে লাগবে না, কিন্তু রিটেনে আপনি যা শিখবেন তার অনেক কিছু আপনার লাইফের সাথে আপনি রিলেট করতে পারবেন। বিশেষ করে এখান থেকে যখন আপনি সামনে যাবেন, সামনে বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনি যখন রিটেনে যাবেন, সেটা রিটেনে তো অবশ্যই এটা কাজে লাগছেই, তার পাশাপাশি আপনি যখন ভাইভাতে যাবেন তখনও এই জিনিসটার মধ্যে এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনার আলটিমেটলি ভাইভাতে গিয়ে হেল্প করবে, রিডিং এর পার্টটা। এরপর যখন আপনি সামহাও কোনো একটা ক্যাডার হবেন এবং ট্রেনিং ইয়েগুলোতে যখন আপনি যাবেন, সেগুলোতে আপনাকে এই রিটেন এই অ্যাবিলিটিটা আপনাকে খুব হেল্প করবে। এটা এখন নয়, যখন আপনি আপনি যখন করতে যাবেন, যখন আপনি এগিয়ে যাবেন সে সামনে, যতটুকু ওইসব জায়গায় পৌঁছে যাবেন কর্পোরেট লাইফে অথবা সামহাও ক্যারিয়ার লাইফে, যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করছে। একটা ইমেইল রিপ্লাই দেওয়ার জন্য থেকে শুরু করে একটি ইম্পর্টেন্ট কোনো একটি কনভারসেশন করার জন্য বসদের সাথে থেকে শুরু করে সবার সাথে, যখন আপনি করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অন্য সবার চেয়ে এগিয়ে নাকি পিছিয়ে। কনফিডেন্সের জায়গাটা থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন। আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি। বর্তমানে টেকনাফের যিনি ইউএনও দায়িত্ব পালন করছেন, উনি হচ্ছে আমার সিনিয়র ইংলিশ ডিপার্টমেন্টের বড় ভাই, সাইফ ভাই। তো শি ইজ ক্যাড অফ 31st বিসিএস মেবি, যথাসম্ভব 31st বিসিএস। এই ভাইয়া টেকনাফের মতো জায়গায় এবং রোহিঙ্গাদের অধ্যুষিত এই জায়গাটার মধ্যে, যেখানে আলটিমেটলি অনেক বিগ শটস বাইরের আপনার সব বাইরের আপনার ইয়েগুলো কাজ করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হাতে হাত রেখে যারা ইয়েতে কাজ করছে,
আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ইউএনএইচসিআর এর সাথে রোহিঙ্গাদের বিষয়গুলো নিয়ে কাজ করছে। তাদের সঙ্গে ডিল করার জন্য এমন একজনকে তারা বেছে নিতে হয়েছে যার ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে ওনাকে লং টাইম ধরে ওখানে থাকতে হচ্ছে। উনি ওখান থেকে আসতে দিচ্ছেন ওনাকে। বাট বিকজ হি ইজ ডিলিং গুড, হি ইজ ডিলিং গুড। এখন এই যোগ্যতাটা, ভালো ইংলিশ পড়ার যোগ্যতাটা আপনাকে যে কত জায়গায় হেল্প করবে, যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ফেস করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতেই পারবেন না। এবং আপনার যখন প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আপনি যে কত রকমের আপনি ফ্যাসিলিটি পাবেন সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এবং আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমি এই টিচিং এর মাঝখানে ছিলাম। মাঝখানে আমি টিচিং থেকে ২ বছরের জন্য আমি বিদায় নিয়েছি। ২.৫ বছরের জন্য বিদায় নিয়েছিলাম। আমি চলে গিয়েছিলাম এশিয়ান গ্রুপে। এশিয়ান গ্রুপের প্রোডাকশন ওদের চিটাগং এশিয়ান অ্যাপারেলস এর একটা বিশাল বড় ফ্যাক্টরি ছিল। প্রায় আমার আন্ডারে ৪,৫০০ লোক কাজ করত। ওখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের আমি ডিরেক্টর হিসেবে কাজ করেছি। তো ওখানে আমি কিন্তু আমার কিন্তু টেকনিক্যাল নলেজ ছিল না। কিন্তু শুধু বায়ারদের সঙ্গে কমিউনিকেশনের জন্য আমাকে ওরা আল্টিমেটলি রাখতে বাধ্য হয়েছিল। এবং এই জায়গা থেকে আমি 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 বলবোই অবশ্যই। আমি আমার কর্পোরেট লাইন থেকে, বায়ারদের লাইন থেকে, মার্চেন্ডাইজিং পার্সপেক্টিভ থেকে, প্রোডাকশন লাইন থেকে, আপনি ডিলিং থেকে, ওয়ার্কার ডিলিং থেকে শুরু করে সবগুলো জায়গাতে আমি যেই ফ্যাসিলিটি পেয়েছি শুধুমাত্র ইংলিশের জন্য, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এবং যদি আমি এনজয় করতাম লাইফটা, এই কারণে আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু আল্টিমেটলি ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এটা আপনাকে হেল্প করবে। আমি দেখেছি আমার বিভিন্ন জায়গায় আমাকে হেল্প করেছে। আপনাকে হেল্প করবে। বিভিন্ন পার্সপেক্টিভ আপনাকে হেল্প করবে। আমি জব করেছি যেখানে, সেখানেও হেল্প করেছে। আমি যেখানে আমার বিজনেস পার্সপেক্টিভ কাজ করছি, সেখানে আমাকে হেল্প করেছে। লটস অফ থিংস আর হিয়ার ফর ইউ টু হেল্প দেয়ার। সো আপনার আসলেই শুধু এই প্রিলির যে ইংলিশটা রয়েছে, সেই ইংলিশটা আপনাকে অবশ্যই আপনার প্রিলিমিনারি পাস করার জন্য হেল্প করবে। বাট ইট উইল নট হেল্প ইউ ফর গেটিং ইউর স্কিলস ফর এ পার্টিকুলার কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ওটার জন্য আপনাকে কিন্তু আসলে ভাইয়া আপনাকে এই ধরনের জিনিসগুলো, রিটার্নের মতো যে কোর্সগুলো আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো যে কোর্সগুলো আছে, ফোনেটিক্স এর মতো যে কোর্সগুলো আছে, এই জিনিসগুলো আপনাকে অনেক চমৎকারভাবে হেল্প করবে। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডেভেলপড মাইন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ স্কিলড পিপল, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ড্রিম। গাইস, আসুন শুরু করি আজকের ক্লাসটা। আজকে ক্লাসের শুরুতেই অলরেডি ওয়েলকাম টু মার্চ ফরওয়ার্ড ফর অ্যাডভান্স রিটেন বিসিএস। ইয়েস, এটা আমাদের বিসিএস এর জন্য হেল্প করবে এবং অন্যান্য ক্ষেত্রে, হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে এটা ব্যাংকের কিছু ব্যাংকের যে রিটেন পার্টটা আছে, সেই পার্টটাতে কিছুটা হেল্প করবে আমাদেরকে, আশা করি। হ্যাঁ, সব আপনাদের দোয়া প্রলয়, আপনাদের কানের সংস্পর্শে আসলে এই ভয়েসটা এমন হয়ে যায়। হ্যাঁ জিরা, আলিজা, আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সহজ করে ফেলা যায়। আসুন, আমাকে এগুলো ফিডব্যাক দিন। ফিডব্যাক দিলে মোটামুটি এগুলো নিয়ে কাজ করতে পারবো। ফিডব্যাক দিয়ে আমাকে ফিডব্যাক দিয়ে কাজ করতে পারবো। সো হিয়ার উই গো, স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ। আল্লাহর নামে শুরু করছি। যারা এইমাত্র আমার আমার সঙ্গে জয়েন করেছেন তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুরু করলাম আমরা। ওয়েলকাম। থ্যাংক ইউ লিখন, থ্যাংক ইউ। আপনার মেয়ের কি অবস্থা? আশা করি ভালো আছে। ওকে, সো হিয়ার উই গো। 36 BCS written. Yeah. নবী আছেন এখানে? Good. Allahu Akbar. So known face, my known people always there. Nice to get you here also. Nice to get you here, guys. ওকে, সো 36 BCS রিটেন যে পার্টের যে প্রশ্নটি ছিল, আমরা আসলে আজকে পার্ট এ তে বা যে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো আমরা। 36 BCS এর রিটেনের যে পার্টের কোয়েশ্চেনটা ছিল সেটা একটু ছোট হওয়ার কারণে আমাদের লেকচার শিটের মধ্যেও প্রথম ওটা দিয়ে শুরু করেছে, এবং সে কারণে ইংলিশ সাবজেক্ট কোড 3 দিয়ে টাইম 4 আওয়ার্স। লক্ষ্য করে দেখুন আমাদেরকে এখানে ক ঘন্টার মধ্যে, হুম, আলহামদুলিল্লাহ লিখন, সেদিন দোয়া করে দিয়েছিলাম বলে অবস্থা। ওকে, সো টাইম 4 আওয়ার্স। 4 আওয়ার্সের মধ্যে 4 ঘন্টার মধ্যে আপনাকে 200 মার্কসের পরীক্ষা দিতে হবে। সো গেট রেডি ফর দ্যাট, পার্ট এ তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সামনে আসবো আমরা, লক্ষ্য করি সামনে কি আসছে আমাদের জন্য। হিয়ার উই গো। পার্ট এ তে আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম ফাল্গুনি। পার্ট এ তে read the following passage and answer questions number 1 to 7. ওকে, এখন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1 এ, আনসার দ্য কোয়েশ্চেন বিলো, ডু নট কপি এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ, রাইট দ্য আনসার্স ইন ইয়োর ওন সেন্টেন্সেস হ্যাভিং ইয়োর ওন ওয়ার্ডিংস অ্যান্ড ফ্রেজেস। ওকে, ওকে, তারপর
guess the meaning of the following underlined words and expressions using contextual clues. এখানে আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছে আনসার করতে হবে আপনাকে প্রশ্নগুলো। আপনাকে 10টা প্রশ্ন দেবে এবং এটা 10টা প্রশ্ন কিভাবে দেবে, পার্ট এতে আমরা একটা কম্প্রিহেনশন পাবো। আজকে আমরা সেই কম্প্রিহেনশনটা ফলো করবো, অফকোর্স ফলো করবো। কম্প্রিহেনশন পাবো। এই কম্প্রিহেনশনটা এটা বেসিক্যালি কম্প্রিহেনশন বেসড একটি কোয়েশ্চেন, এবং কম্প্রিহেনশন বেসড কোয়েশ্চেনের মধ্যে আমরা এখানে 10টা প্রশ্ন করা হবে। 10টা প্রশ্ন এক একটাতে 3 মার্কস করে থাকবে এবং 30 মার্কস। আর গেস দ্য মিনিং অফ দ্য ফলোইং অফ দ্য ওয়ার্ড, আপনি একটা 5টা ওয়ার্ড দিবে আপনাকে, 5টা ওয়ার্ড দিবে, বলবে যে এই ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে বলতে হবে, 5 মার্কস। আর তারপরে ফিলিং দ্য টেবল অফ পুটিং ওয়ার্ডস ইন এমটি সেলস, এমটি সেলস এর মধ্যে আপনাকে বলবে যে ওয়ার্ডগুলো চেঞ্জ করে, পার্টস স্পিচ চেঞ্জ করে বলার জন্য সেটা 5টা শব্দ দেবে আপনাকে, বলবে চেঞ্জ করার জন্য। এটা দেখে মনে হচ্ছে এরকম ব্যাপারটা সহজ, কিন্তু আসলে আপনাকে পড়তে হবে যেভাবে, এভাবে পড়তে হবে আপনাকে, সেম জিনিস কিন্তু পড়তে হবে অন্যভাবে। লক্ষ্য করুন আপনি এখানে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার কোয়েশ্চেন্স নাম্বার 1 to 7। রিড ওয়ার্ডটা লক্ষ্য করুন। এই যে রিড শব্দটা আছে, এটা একটু আপনি দেখেন ভিন্ন কালার এবার দেওয়া আছে, তার মানে আপনাকে রিড এর মধ্যে ফোকাস করতে হবে। লেটস ফোকাস ইট। তানজিল, ওকে, ইয়াপ। সো রিড, তার মানে এই ফলোইং প্যাসেজটা আপনাকে ভালো করে পড়তে হবে, এটা সবার আগের শর্ত। আপনাকে শর্তটা হচ্ছে প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে, আর বরাবর আপনাকে আনসার করতে হবে যেগুলো, সেগুলো খুব ভালো করে আনসারটা করতে হবে। আনসারটা কিভাবে করতে হবে দেখুন, আপনাকে 10টি কোয়েশ্চেনে 3 মার্ক করে আনসার করতে হবে, বাট আপনাকে এই যে ওন সেন্টেন্সে এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনার নিজের সেন্টেন্স প্যাটার্নে লিখতে হবে। আমরা যারা ইংলিশে ভালো না, তারা যে কাজটি করি সবসময়, সামহাও কোনো একটি প্রশ্ন করেছে, আমরা যেটা আনসারটি যেখান থেকে পাই সেখান থেকে আমরা সহসাই যেভাবে পাই সেটাই আমরা ডিরেক্ট লিখে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, লিখে ফেলার চেষ্টা করি। কিন্তু কিন্তু যখন আমরা নিজের ভাষায় লিখতে পারি না, কখন লিখতে পারি না, এটা একটা বিগ ইস্যু। কখন আমরা লিখতে পারি না? আমরা লিখতে পারি না সেই মুহূর্তগুলোতে যখন আমাদের লেখার উপর আমাদের কনফিডেন্স থাকে না। এবং কখন থাকে না? যখন আমরা লিখে অভ্যস্ত না। আমি আমাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, লাস্ট গত 1 সপ্তাহে কেউ কি একটিটা আমি বলি যে একটা বড় লাইন লিখেছেন কিনা, যে লাইনটা আপনাকে ডেভেলপমেন্টে হেল্প করেছে? মানে হচ্ছে সামহাও আপনি এমন একটি লাইন কি লিখেছেন কিনা যে লাইনটাতে আপনি চেষ্টা করেছেন আপনার ইংলিশ ডেভেলপ করার জন্য, লিখার ডেভেলপমেন্টের জন্য, এরকম করে একটা লাইন লিখেছেন কিনা? বাদ দেন 1 সপ্তাহ, 1 মাসের কথা বলেন, দেখুন 1 মাসে কেউ কি এরকম করে লিখেছেন কিনা যে যেটা আপনার ইংলিশ ডেভেলপমেন্টে হেল্প করবে বলে আপনি লিখেছেন, যে আমার ইংলিশটা ভালোভাবে লেখা এই জন্য আমি লিখলাম। করেছেন কিনা? নো। এখন তার মানে হচ্ছে তাসনিম রীতি, অ্যাসাইনমেন্ট যখন আপনি লিখেন, আপনি আসলে তখন এগুলো গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ থেকে লিখেন না। আপনার অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে যখন আপনারা লিখেন, এগুলোর মধ্যে শুধুমাত্র আপনার কন্টেন্ট থাকলেই হয়, স্যাররা ওগুলোই দেখে। কিন্তু এখানে আপনি যখন লিখতে যান তখন আপনি সেভাবে লিখেন না ভাইয়া। টু বি অনেস্ট, নো স্যার, আই নো গাইজ, অফকোর্স এভরিডে ট্রাইং। মাহবুব আক্তার, মাহবুব আক্তার আপনি তো অন্য জায়গায় আছেন, আপনারটা ফাঁস করে দিব। ওকে, মাহমুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা লিখছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, নিজের ডেভেলপমেন্টের জন্য যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে গুড। কিন্তু থিসিস টাইপের জিনিসগুলো যেগুলো লিখছেন অথবা অ্যাসাইনমেন্ট টাইপের জিনিস যেগুলো লিখছেন, সেগুলো কিন্তু আপনার ডেভেলপমেন্টে, ইংলিশ ডেভেলপমেন্টে হেল্প খুবই কম করবে। কারণ হচ্ছে এগুলো শুধু কন্টেন্ট বেসড রাইটিং, আপনার গ্রামার এখানে ফোকাস করা হয় না, অন্যান্য কিছু ফোকাস করা হয় ওখানে। শুধুমাত্র আপনি আপনার মূল পয়েন্টটা লিখেছেন কিনা সেই পয়েন্টগুলো লেখা হয়, সারা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা দেখেন না। সো সেক্ষেত্রে আর এই লেখাগুলো এক নয়, আপনার এই লেখাগুলোতে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট ভালো হতে হবে। আপনাকে সম্পূর্ণরূপে খুবই ক্লোজ ডোর ওয়ার্ডিং চয়েসের ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। এবং আপনি কোনোভাবে যদি কম্প্রিহেনশনের যে প্রশ্নটি আছে সেটা হুবহু যদি লিখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 3-এর মধ্যে আপনি 1 অথবা হাফ পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা ওই আনসার থেকে বুঝতে পারছি আমরা আসলে এই জিনিসটা করি না। আমি জানি আপনারা করেন না। আবু জাফর, এটা করা আছে, এখানে অনেক আমার স্টুডেন্টই আছে ওই ব্যাচের। ঠিক আছে, তো এখন লক্ষ্য করি ওন সেন্টেন্সে লিখতে হবে আপনাকে নাম্বার 1। নাম্বার 2 দিকে তাকান। গেস দ্য মিনিং অফ দ্য, গেস দ্য মিনিং আপনাকে দেখতে হবে, বাট এবার পড়তে হবে কনটেক্সচুয়াল ক্লুজ।
এই যে এটাকে এভাবে পড়তে হবে। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম এগুলো বাদ দিয়ে, কিন্তু এখন আমাকে দেখতে হচ্ছে কিভাবে, লক্ষ্য করুন। এখন আমাকে পড়তে হবে কিভাবে, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লুজটা আপনাকে ফলো করতে হবে। কন্টেক্সচুয়াল ক্লুজের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? কন্টেক্সচুয়াল ক্লুজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটি শব্দের মিনিং যা আছে তা আপনাকে লিখতে হবে। একটি শব্দের মিনিং যা আছে আপনাকে তাই লিখতে হবে। যেমন সামহাও আমি যদি আপনাকে একটা এক্সাম্পল আমি প্রায় দিই, খুব কমন এক্সাম্পল যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। আমি যদি বলি যে ওকে, আমি যদি বলি স্যার টেবিল, ওকে, গিভ মি দ্য টেবিল, ওকে। সো তখন আমি গিভ মি দ্য টেবিল বললে এই টেবিল শব্দটা মানে হচ্ছে জাস্ট ইটস টেবিল, ইটস আ ডেস্ক। আমি টেবিলের সিনোনিম যদি আমি বলতাম আমি ডেস্ক বলবো, ইটস আ ফার্নিচার। হি টেবল দ্য মিটিং যখন আমি বলবো, অথবা হি টেবল দ্য অ্যাসাইনমেন্ট, তখন কিন্তু কাহিনী অন্যরকম হয়ে যাবে। টেবিল শব্দটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে সাবমিট করা। হি টেবল দ্য টেবল শব্দের সঙ্গে ইডি যুক্ত হয়ে ভার্ব করে ফেলে যখন বলুন, তার একটা সাবমিট মিনিং হয়ে যায়। তখন আপনি দেখেন আমি টেবিল যদি আমি ফার্নিচার লিখে ফেলি তখন তার ব্যাপারটা কি হবে? দে টেবল দ্য ইস্যু, তারা এটাকে উপস্থাপন করলো, টেবল শব্দের মিনিং চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে এই যে সহজ কথাগুলো আছে তার কন্টেক্সচুয়াল মিনিং হবে একরকম, কিন্তু আমরা নর্মালি যেভাবে জানি সেগুলোর মিনিং আরেকটা। টেবিলের মিনিং হচ্ছে একটা ফার্নিচার, বাট আমি যখন বলবো আই উইল টেবল দ্য ইস্যু নেক্সট উইক, বুঝতে পেরেছি? সো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো এই কন্টেক্সচুয়াল ক্লুজটা বোঝাটা খুব টাফ। যদি আপনি পড়াশোনা, আই মিন রিডিং, যদি আপনার হ্যাবিটটা কম থাকে তাহলে আপনার যেটা বুঝতে খুব কঠিন হয়ে যাবে। আজকে ক্লাসটা ফলো করেন, আপনি রিডিং হ্যাবিটটা কিভাবে আপনাকে হেল্প করবে সে ব্যাপারে আমরা কথা বলবো। নাম্বার 3, fill the table by putting words in the empty cells according to their parts of speech। আপনাকে fill in the table বলে পার্টস অফ স্পিচ করতে বলেছে। এই পার্টস অফ স্পিচ তার মানে হচ্ছে এই পার্টস অফ স্পিচ আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আমি পার্টস অফ স্পিচটা ফলো করে আপনাকে লাইনটা পড়তে হবে। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আপনি এটাকে সাধারণত 3টা পার্টস অফ স্পিচ এখানে আসে। কিরকম 3টা পার্টস অফ স্পিচ আসে? কি কি আসে? সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। এখন আপনার কাজ হচ্ছে আপনি যখনই সুযোগ পাবেন, যখনই কোনো একটা নতুন শব্দ পাবেন, আপনাকে অবশ্যই সেই শব্দ এখন থেকে যদি প্রস্তুতি নিতে শুরু করেন আপনি, তাহলে আপনাকে সবাই একটা কাজ করতে হবে। যখনই সুযোগ পাবেন ওই যে শব্দটা নতুন শিখছেন, ঠিক আছে, সেই শব্দটি অবশ্যই নাউন ফর্ম, তার সঙ্গে অ্যাডভার্ব ফর্ম, তার সঙ্গে অ্যাডজেক্টিভ ফর্মটা কাইন্ডলি দেখে নেন ডিকশনারিতে। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রস্তুতি নিতে হবে এখন থেকে। যারা মনে করে যে রিটেনে যখন আমি পাস করবো, প্লিতে যখন আমি পাস করবো তখন আমি আলটিমেটলি রিটেনের প্রিপারেশন নেবো, তাদের জন্য, তাদের মতো বোকা দুনিয়াতে কেউ নেই। আপনার কি মনে হয় যে আপনি এই যে আমি কথাটা বললাম এটা আপনি ওই 2 মাসে আপনি এগুলো করতে পারবেন? এটা সম্ভব কারো দ্বারা? আমরা গত বছরের পর বছর ধরে করছি, তাও মাঝে মাঝে আমরা আটকে যাই। আর আপনি গত 4 মাসের মধ্যে আপনি ধুমসে করে এগুলো রিটেনের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন? ইজ ইট পসিবল? অফকোর্স নট। আপনি যেটা করতে হবে এখন থেকেই, নতুন কোনো শব্দ যখন আপনি পাচ্ছেন তখন শব্দটি আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে নাউনের সঙ্গে এটাকে অ্যাডভার্ব ফর্ম, তারপর অ্যাডভার্বের সঙ্গে অ্যাডজেক্টিভ ফর্মটা আপনি অবশ্যই দেখে নেবেন। দেখে নিলেই আপনার প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেল। যখনই আপনি এটা দেখছেন তখন আপনি মনে করবেন যে আপনি রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং রিটেন সে কোন পার্টটা? রিটেনটা হচ্ছে বিসিএস ক্যাডার পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে রিটেন। সেই রিটেন পার্টটার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনি যদি ক্যাডার হতে চান আপনাকে প্রস্তুতি নয়, আপনার খাবার দাবার পর্যন্ত ক্যাডার মতো হওয়া উচিত। আপনার অ্যাটিটিউড তো অবশ্যই। আমি অনেককেই ধরেন এখন কথন নিকেতন বলে একজনের নাম দেখতে পাচ্ছি হচ্ছে সামহাউ, আমি অন্যভাবে নেবেন না আমার ভাইয়েরা এই ব্যাপারটা। আরো কিছু নাম এখানে আছে। এই নামগুলো যেমন আর কি একটা নাম আছে এখানে, ঠিক আছে, এই নামগুলো বিসিএস ক্যাডার সুলভ নাম নয়, ঠিক আছে। এই নামগুলো বিসিএস ক্যাডার সুলভ নাম নয়। ডিএইচ মিরাজ টাইপের নামগুলো বিসিএস ক্যাডার সুলভ নাম নয়। এই নামগুলো হচ্ছে, আমি বলেছিলাম আপনার একটা ক্যাডার অ্যাটিটিউড আপনার আপনার আইডির মধ্যে থাকতে হবে, আপনার অ্যাটিটিউডে থাকতে হবে, আপনার কথাবার্তা থাকতে হবে, আপনার পড়াশোনায় থাকতে হবে, আপনার খাওয়া দাওয়ায় থাকতে হবে, যে আপনি ক্যাডার হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে আসলে ফোর্স করে। আপনার সবকিছু আপনার ক্যাডার হওয়ার জন্য ফোর্স করে, কিন্তু আপনি মনে রাখবেন জিনিসটা, আপনার খাবার দাবার পর্যন্ত ক্যাডার হওয়ার জন্য আপনাকে ফোর্স করবে। যদি আপনি পৃথিবীতে যখন অন্য কিছু দেখবেন না ক্যাডার হওয়া ছাড়া, তাহলে আপনি ক্যাডার হওয়া ছাড়া কিছুই হবেন না। মনে রাখবেন জিনিসটা। আপনি যখন দেখবেন যে আপনি এটা ছাড়া কিছুই দেখছেন না আপনার চোখে, আপনি ওটা ছাড়া কিছু হবেনও না। মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এবং খুবই আপনাদেরকে মোটিভেট করার জন্য বলছি না। দিস আর ট্রু থিংস। কিছুদিন পরে এগুলো নিয়ে আরো কাজ করবো আমি আপনাদের সঙ্গে, এগুলো নিয়ে আপনার কথা হবে আপনাদের সঙ্গে আরো। সো এই জিনিসগুলো এখন থেকে প্রস্তুতি শুরু করে দেবেন। দ্যাট ইজ দ্য থিং। এই রিটেনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন আপনারা। এটা আলটিমেটলি আপনাকে প্রিলিতেও হেল্প করবে। এই অংশটা আপনাকে প্রিলিতেও হেল্প করবে। আসুন এবার আসুন পরেরটাতে, পার্ট এ তে 4 নাম্বারটা, জয়েন দ্য সেটস অফ দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান সেন্টেন্স। মানে সেন্টেন্সগুলোকে, আচ্ছা আমি এভাবে না করি, আমাকে যেগুলো ফোকাস করতে হবে ফোকাস করাটা আমি একটু দেখি। আসুন, ইয়েস, হ্যাঁ, আবার জয়েন করতে হবে আপনাকে, জয়েন করতে হবে এবং এটাকে ওয়ান সেন্টেন্স বানাতে হবে। তার মানে সেটস অফ সেন্টেন্স মানে হচ্ছে একাধিক সেন্টেন্সকে আপনাকে একটা বানাতে হবে। এবং সেটা কিরকম? ঠিক আছে,
কেন কিরকম লাগবে? আপনাকে 5টা দিবে এরকম, এবং এটা আপনাকে 2 মার্কস করে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, লক্ষ্য করবেন। এবং এটাতে অনেক মার্কস। সো আপনাকে এই জয়েনিংটা আপনি তখনই পারবেন ভালো করে যখন আপনি আপনার রিডিং হ্যাবিটটা ভালো থাকবে। রিডিং হ্যাবিট, এখানে রাইটিং হ্যাবিটটা খুব বেশি কাজে লাগে না, আপনাকে রিডিং হ্যাবিট কাজে লাগবে, তার সঙ্গে রাইটিং হ্যাবিটটাও কাজে লাগবে, দুটো একসাথে এখানে কম্বাইনিংলি কাজে লাগবে এখানে। ওকে, সো হিয়ার উই গো গাইজ। আমরা এখানে 10 মার্কসের কথা বলছি। এবার নাম্বার 5, write a sentence with each of the following words and expressions. Copying of any sentence from a passage above must be avoided. এটা খুবই একটা ক্রিটিক্যাল পার্ট। মাস্ট বি অ্যাভয়েডেড একটা পার্ট আছে, আপনাকে লক্ষ্য করুন এখানে। রাইট এ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস। এখানে একটা ফলোইং এক্সপ্রেশন দেবে আপনাকে, বলবে যে কপিং করতে পারবেন না, সেন্টেন্স দিবে আপনাকে, রাইট একটা সেন্টেন্স বানাতে হবে, আপনাকে কিছু ওয়ার্ড দিবে অথবা ফ্রেজ দিবে, ফ্রেজ দিয়ে আপনাকে সেন্টেন্স বানাতে হবে, এবং কোনোভাবে প্যাসেজ থেকে কপি করতে পারবেন না। এখন কারা কপি করবে? এই জিনিসটা লেখা থাকার পরও কারা কপি করবে? যারা লিখতে পারে না, যারা নিজে থেকে লিখতে পারে না, যারা একটা সেন্টেন্স পড়েছে বাট নিজে থেকে সেন্টেন্স বানাতে পারে না। যদি আপনি সেই কাতারে হয়ে থাকেন, প্লিজ নিজেকে নিয়ে কাজ করুন, নিজের উপরে ইনভেস্ট করুন, নিজেকে টাইম দিন, নিজের স্কিল ডেভেলপ করুন। আপনাদেরকে এগুলো নিয়ে বলতে বলতে আমাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বিশাল বড় একটা স্টুডেন্ট ফ্যাকাল্টিজ আছে আমাদের, যারা নিজেদের জাস্ট ভুলগুলো নিয়ে আমরা পড়ে থাকি। এটা যে কত বড় বোকামি ভাইয়া, এটা যে কত বড় বোকামি, এটা 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 মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আমাদের ভুলগুলো পকেটে ভরে রাখার জন্য না, আমাদের ভুলগুলো, আমাদের দুর্বলতাগুলোকে সামনে এনে এগুলো নিয়ে কাজ করার ইস্যু আছে। এগুলো নিয়ে কাজ করা শুরু করতে হবে, কাজ করে সেগুলোকে শুধরাতে হবে। আপনার স্ট্রং পয়েন্টগুলোকে আপনাকে নারিশ করতে হবে, আপনার উইক পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, মনে রাখবেন। তাহলে আপনি সামনের দিকে আগাবেন। আর না হলে যদি আপনি মনে করেন আমি একটা জিনিস স্ট্রং, ধরেন আপনি গান, ভালো গান, সামহাও আপনার ভেতরে ভেতরে আপনার গানটা, আপনি ভালো গান। নাহিদ বাবু আমার কাছে, আমি অলরেডি লাইভে আছি, আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে, একটু বের হয়ে আবার ঢোকেন। হ্যাঁ, বলবো একটু নামহীন সম্পর্ক। আপনার কোনো প্রশ্ন, যাদের নাম পারফেক্ট না, তাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। নামহীন সম্পর্কের এই প্রশ্নের সাথে তাল রেখে আমি বলছি, আমার বিসিএস ক্যাডার অফিসার প্রত্যাশী ছাত্রছাত্রী যাদের নামহীন সম্পর্ক টাইপের নাম থাকবে, তাদের আমি উত্তর দেব না ভাইয়া। কারণ অ্যাটলিস্ট এটা ক্যাডার সুলভ নাম নয় ভাইয়া। আপনারা কাইন্ডলি এগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে আবার প্রশ্ন করবেন, আমি এগুলো উত্তর দেবো, কোনো সমস্যা নেই। আমি চাই আপনাদের সবকিছুর মধ্যে ক্যাডার সুলভ একটা অ্যাটিটিউড আসুক। শিখুন, এগুলো শিখুন। ওকে, তো এটা যেটা বলছিলাম, এবং এগুলো চেঞ্জ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রশনি। সো মাস্ট বি অ্যাভয়েডেড বললাম আমরা। সামারাইজ দ্য, এবার আসুন যেটা বলছিলাম, সামারাইজের কথা বলছিলাম। সামারাইজ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড 100 ওয়ার্ডস। সামারাইজ করতে বলেছে, সামারি লিখতে বলেছে। এটা নিয়ে যে কত তামসা, ও গড। আমি এরকম অনেকগুলো প্রতিষ্ঠানে আমি রিটেন ক্লাস নিতে গিয়েছি। এরকম হয়েছে, রিটেন ক্লাস নিতে গিয়ে আমাকে মানে মানে পুরোপুরি প্রতিষ্ঠানটা বিপদে পড়ে যায় আমি রিটেন ক্লাস নিতে গেলে। কারণ আমি বলার সাথে সাথে ওরা ছেলেমেয়েরা বুঝতে পারে, ঠিক আছে, ছেলেমেয়েরা বুঝতে পারে যে ওরা এতদিন ধরে যা শিখেছে তা ভুল শিখেছে। সামারি লেখা যে কত বড় আর্টিস্টিক একটা ইস্যু, এটাকে যদি কেউ যদি বলে যে হ্যাঁ এক কাজ করো, প্রথম 2টা লাইন, মাঝখানে 3টা লাইন, শেষে 3টা লাইন, এভাবে করে তোমরা লিখে দিও, যদি এটা না পারো, তাহলে সেক্ষেত্রে এটাকে কোনোভাবে যৌক্তিক কোনো ইস্যুজ হয় গাইস? কোনোভাবে হবে? এটা প্রশ্নই আসে না। সো এই ধরনের জিনিসগুলোকে সামারি নিয়ে কাজ করতে হবে। সামারি সেই 20 মার্কসের সামারি, আপনি চিন্তা করে দেখেন 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। আমি এমনও দেখেছি স্যাররা এবার বসে বসে লেখাচ্ছে যে 1/3 1/4, যদি 1000 শব্দ হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য 250 ওয়ার্ডের সামারি হবে। অথচ লিখাই আছে এখানে 100 ওয়ার্ডসের সামারি। আমি অদ্ভুত, আমি বোকা বনে যাই যে এখনো সেই আমার দাদা নানার বয়সের যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখনো আমরা এটা নিয়ে কথা মানে বসে আছি, এখনো আমরা সেগুলো নিয়ে কথা বলছি। আমরা স্যাররা একটু প্রশ্নটা পড়েও দেখে না, ঠিকই পড়িয়ে চলে যাচ্ছে জিনিসগুলো। অদ্ভুত এক ব্যাপার। তো অদ্ভুত আধার এক আমাদেরকে ছেয়ে আছে আসলে। সো এই আধার থেকে দূরে সরতে হবে, আধার থেকে সামনে আহ সামনে এগিয়ে যেতে হবে। তৃণা হক, হ্যাঁ নাম ঠিক আছে, অবশ্যই আছে। এইসব তো ফর্মাল নাম, এটা ঠিক আছে। আপনাদের যে মূল যে নামটা আছে সেই নামটা দিলেই হয়, ভাইয়া। ওকে, সো এবার আসুন সামারাইজ করতে বলেছি আমরা। সামারাইজ কিভাবে করতে হবে? সামারাইজ, আপনি যদি রিডিং হ্যাবিট আপনার ভালো না থাকে, পুরো প্যাসেজ যদি আপনি না বোঝেন, আপনি কোনোভাবেই সামারাইজ করতে পারবেন না। এবং সামারাইজ করার ক্ষেত্রে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে অনেক মজার ইস্যুজ আছে, আমি আপনাদেরকে দেখাবো। একটু সময় নিতে হবে, আমাদের সামারি ক্লাসগুলো একটু পরেই আসবে। আসুন তারপরে রাইট এ ফিচার। এই যে এ ফিচার, রাইট এ ফিচার লিখতে হবে আপনাকে
টু দ্য এডিটর, এডিটরের কাছে লিখতে হবে। এডিটর ফিচার মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে একটা পিস অফ রাইটিং, পিস অফ রাইটিংটাই একটা এডিটরের কাছে পিস অফ রাইটিং। অফ এ রিনাউন্ড ইংলিশ ডেইলি, একটা ইংলিশ ডেইলিতে আপনাকে এটা করতে হবে। দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। তো এখন কথা হচ্ছে আপনি এই টপিকটা টোটালি কি কোত্থেকে দেবে জানেন? এই টপিকটা টোটালি দেবে হচ্ছে আপনার কম্প্রিহেনশনটা পড়ার, কম্প্রিহেনশন সাবজেক্টের উপর বেস করে। ঠিক আছে, গুড, ভেরি গুড। সার্টিফিকেট নেম আইডি, সার্টিফিকেট নেম আইডি হলে হয়েছে। এখন দেখুন, আমরা আশা করি ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যখন আমরা এটা নিয়ে কাজ করবো, এটা সিস্টেমটা শিখতে হবে, কিভাবে লিখতে হবে, বাকিটা সব ঠিক করে ফেলবো আমরা। ঠিক আছে, ওকে। আলামিন, একটু একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে থাকেন আপনারা, ঠিক আছে? ক্লাসটা করতে থাকেন। এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো যে কত অবান্তর, এটা আপনারা বুঝতে পারবেন একটু সময় গেলেই বুঝতে পারবেন। আমি বলবো আপনাদেরকে একটু সময় দেন আমার সঙ্গে, সময় দিলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এই প্রশ্নগুলো একদম মানে কোনো প্রয়োজন নেই প্রশ্নগুলো করার। অপটিমিস্টিক আলামিনকে বলছি। আহ, এবং এখন আপনারা জানেন না দেখে প্রশ্নগুলো আসছে, বাট এই প্রশ্নগুলো আসবে না কয়েকদিন পরে। আমি বলছি আপনাদেরকে, কোনো বই থেকে পড়তে হবে না। আপাতত আনসার হচ্ছে কোনো বই থেকে পড়তে হবে না এগুলো, এবং কোনো বই থেকে পড়লে কমন আসবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন কোচিং এর মধ্যে আমি দেখি শীটের পর শীট 3 দিন ধরে শুধুমাত্র এই ক্লাস করছে। মূল ক্লাস হচ্ছে আপনার 12টা ক্লাস, তার মধ্যে 3 দিন ধরে শুধুমাত্র আপনাদের এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করতেছে, কারণ টিচাররা পড়াইতে পারে না, জানে না কি পড়াইতে হবে। অদ্ভুত এক ব্যাপার, আমি বলেছি আলামিন আপনাদেরকে, অদ্ভুত এক ব্যাপার। আপনারা রিটেনে কি পড়াতে হবে সারা জানেই না কি পড়াতে হবে। এই অদ্ভুত এক দুনিয়ায় বসবাস করছি আমরা। মানে আমার এই জিনিসগুলো আমি খুব আসলে এক্সাইটেড হয়ে যাই। এই কথাগুলো যখন আমার ইয়েতে আসে, আমি আমার ভালো লাগে না জিনিসগুলো। ছেলেমেয়েরা যে কি পরিমাণ মানে ডিভয়েডেড হয়, কি পরিমাণ যে তারা আসলে মানে মূল ইয়ে থেকে যে সরে যায় এসব জিনিসের মাধ্যমে, আসলে এরা আমরা আসলে কল্পনাই করতে পারি না। এবং ওরা যে কত ডিরেইলড হয় তাদের মূল লক্ষ্য থেকে শুধুমাত্র এরকম ইয়েদের জন্য। আই জাস্ট কান্ট এক্সপ্রেস ইট গাইস, আই জাস্ট কান্ট এক্সপ্রেস। আসুন সামনের দিকে যাই। আপনারা একটু সাবধান থাকবেন প্লিজ, যারা এখানে চলে আসছেন তারা একটু সাবধান থাকবেন এসব ব্যাপারে, সচেতন থাকবেন প্লিজ, একটু চোখ কান খোলা রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি সেগুলো যৌক্তিক কিনা কিনা এগুলো বুঝতে চেষ্টা করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আর এটা নিয়ে আমি কাজ করছি আমি কাজ করছি হচ্ছে আপনার 32তম বিসিএস থেকে। 32তম বিসিএস এর ডক্টরদেরকে রিটার্ন নিয়ে কাজ করেছি আমি। তখন থেকে আমার এই রিটার্ন নিয়ে আমার পদযাত্রা। এখন হচ্ছে 43তম বিসিএস, আপনার 41তমতে অ্যাডভান্স করছেন। সো গাইস, আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না আসলে। তারপরেও যদি হয় তাহলে একটু ক্লাসগুলো করতে থাকেন, বুঝতে পারবেন আপনারা। সো এটা নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা মূল কম্প্রিহেনশনে চলে যাচ্ছি। এবার কম্প্রিহেনশনের পার্টটার মধ্যে যখন আমরা সলভ করতে যাব, কম্প্রিহেনশনের পার্টটার মধ্যে আমরা যখন সলভ করতে যাব, সো এই ক্ষেত্রে যেটা করবো, সেক্ষেত্রে আমাদের কম্প্রিহেনশনের পার্টটা যখন ফার্স্ট যে কম্প্রিহেনশন রয়েছে, আমি আগে বলছি 36 বিসিএস এর কোয়েশ্চেন, ঠিক আছে? এবং এই কোয়েশ্চেনটা আমরা যেভাবে সলভ করতে হবে, সলভটা করতে হবে কিভাবে, রিডিংটা পড়তে হবে কিভাবে, আজকের ক্লাসটা টোটালি শুধু জাস্ট রিডিংটা কিভাবে পড়তে হবে সেই পার্টটার উপর আমরা করবো। বুঝতে পেরেছি? জাস্ট রিডিংটা কিভাবে পড়তে হবে সেই পার্টটার উপর আমরা আলোচনা করব, এবং সেই পার্টটা আলোচনাটা শুরু হবে এখন। শুরু করি আমরা। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশন, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশন। এখানে এই বাক্যটির মধ্যে দেখুন, এটাকে আমি একটু অন্য ইয়েতে দিয়েছি, অন্য একটা রঙে দিয়েছি। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশনের মধ্যে যখন আমরা বললাম, তখন আমরা এভরিবডি, সবাই, ইজ টকিং বলছে অ্যাবাউট নিয়ে, রিকনস্ট্রাকশন বলতে যখন আমরা বলি, রিকনস্ট্রাকশন যখন আমরা এটা বলি, রিকনস্ট্রাকশন বলতে বোঝা হচ্ছে সামথিং, আমরা বলি পুনর্নির্মাণ, ঠিক আছে? পুনর্নির্মাণ আমরা বলি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পুনর্নির্মাণ শব্দটা এখানে পুনর্নির্মাণ হিসেবে বসবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি প্রায় ছেলেমেয়েদেরকে বলতে শুনি, স্যার আমরা ট্রান্সলেশন আমার ভালো হয় না। তো কেউ কেউ বলে, কেউ কেউ বলে না। কিন্তু কেউ কেউ বলে যে ট্রান্সলেশন আমি স্যার ট্রান্সলেশন মোটামুটি ভালো। যারা এটা বলে তাদের সঙ্গে একটু আমার কথা বলতে ইচ্ছে করে। বুঝতে পেরেছি? যারা এটা বলে, হ্যাঁ কানিস ফাতেমা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা এটা বলে তাদের সঙ্গে আমার একটু কথা বলতে ইচ্ছে করে। ট্রান্সলেশন হচ্ছে যদি ক্লাস 9-10 স্টুডেন্ট যেভাবে ট্রান্সলেট করে, সেটা যদি আপনি ওভাবে একই মানে করেন, সেটা কিন্তু ট্রান্সলেশন হবে না, এটা ফ্রাস্ট্রেশন হবে। ট্রান্সলেশন হবে না, ওটা হবে ফ্রাস্ট্রেশন। সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে কানিস ফাতেমার দিকে তাকান সবাই, কানিস ফাতেমার দিকে তাকান। কানিস ফাতেমা হচ্ছে সেই মানুষ যে আপনারা যা তার চেয়ে বেশি প্রোয়াক্টিভ, এখন থেকে এই জিনিসপত্র জেনে ফেলতেছে। একবার দিবে, ফার্স্ট টাইম বিসিএস ইনশাল্লাহ হয়ে যাবে কানিস ফাতেমা, দোয়া থাকলো আপনার জন্য। ওকে, সো এখানে যেটা বললাম,
এখানে যেটা বললাম সেটা হচ্ছে এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন শব্দটা মিনিংটা কি হবে, এটা যদি সামহাও আমি ক্লাস 8-9 ছেলেদের যদি আমরা বলি যে সবাই পুনর্নির্মাণ নিয়ে কথা বলছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে 8-9 ছেলে মেয়ে বলবে রিকনস্ট্রাকশন মানে হচ্ছে পুনর্নির্মাণ, কিন্তু আপনাদের মানের যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু যদি বলে সবাই পুনর্নির্মাণ নিয়ে কথা বলছে, তাহলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। আপনাদের মানের কথা কিন্তু কখনো এটা হবে না। কারণ হচ্ছে একজন বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন মানুষ যিনি এই লাইনটার কথা বলবে যে পুনর্নির্মাণ, তার জন্য এটা ভুল হবে। কারণ হচ্ছে এটা আপনাকে সেন্টেন্সের প্যাটার্ন বুঝতে হবে। এখন আপনি কোনো কথা বুঝতে পারছেন না এটা পুনর্নির্মাণ হবে নাকি পুনর্গঠন হবে, আপনি না বুঝে যদি আপনি আনসার করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বোঝার জন্য সময় নিতে হবে। বোকারাই না বুঝে কথা বলে। একজন বিসিএস ক্যাডার অফিসার এভাবে কথা বলতে পারে না, বা তাদের এভাবে কথা বলা উচিত না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একজন প্রফেশনাল কনস্ট্রাকটিভ অনুবাদকের মতো কাজ করতে হবে। কথা বুঝতে পারছি? কনস্ট্রাকটিভ অনুবাদের মতো কাজ করতে হবে। অনুবাদকরা যেভাবে কাজ করে আপনাকে সেই জায়গায় কথা বলতে হবে। সেটা কিভাবে? এভরিবডি ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশনের মধ্যে আপনি এই সেন্টেন্সটার মধ্যে রিকনস্ট্রাকশন বোঝাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে একটু সামনের লাইনটাও পড়তে হবে। এটা কি কোনোভাবে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করছে কিনা, বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করছে কিনা, বা এই ধরনের কোনো লাইন কিনা, এটা দেখার জন্য আপনাকে সামনের লাইনটা পড়তে হবে। মোস্ট পিপল ওয়েন আস্কড, এই রিকনস্ট্রাকশন মিনিংটা আমরা একটু খুঁজে বের করার জন্য আমরা সামনের লাইনটা পড়ি। মোস্ট পিপল ওয়েন আস্কড হোয়াট স্পিরিচুয়াল কোয়ালিটি ইজ অ্যাপ্টলি নিডেড টু রিবিল্ড সিভিলাইজেশন, একটু পরে আমি বুঝতে পারছি এই জিনিসটা হচ্ছে রিবিল্ড সিভিলাইজেশন নিয়ে কথা হচ্ছে। তার মানে এটা বিল্ডিং এর কথা না, তার মানে হচ্ছে এটা সিভিলাইজেশন বিল্ডিং এর কথা বলা হচ্ছে। তার মানে এটা আর পুনর্নির্মাণ নয়, এটা হয়ে যাবে। অলরেডি আমার কিছু স্টুডেন্ট অলরেডি কমেন্ট করছে পুনর্গঠন। সবাই পুনর্গঠন নিয়ে কথা বলছে, সবাই পুনর্গঠন নিয়ে কথা বলছে। সবাই পুনর্গঠন নিয়ে বলছে বা সবাই পুনর্গঠন নিয়ে কথা বলছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন যদি আমি সবাই পুনর্গঠন নিয়ে কথা বলে থাকি, আমি পুনর্গঠন শব্দটা কোত্থেকে আনলাম তাহলে একটু লক্ষ্য করুন। আমার টিক্সগুলো একটু ফলো করুন। আপনি ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এবং আপনি রিডিং পড়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। যার রিডিং অ্যাবিলিটি ভালো না সে কখনো রাইটিং অ্যাবিলিটি ভালো হতে পারে না। যার রিডিং অ্যাবিলিটি ভালো না সে কখনো রাইটিং এ ভালো হতে পারবে না। নিশ্চিত কথা, এটা কখনো সম্ভব না। যার রিডিং ভালো না তার রাইটিং ভালো হবে না। লিখে রাখেন স্বর্ণাক্ষরে, মনের মধ্যে, পাথরে নয়। লিখলে মুছে যাবে, কাগজে লিখলে ছিঁড়ে যাবে, মনে লিখে রাখেন কখনো যেন মুছে না যায়। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন ট্রান্সলেশন করতে যাবেন তখন আপনার রিডিং হ্যাবিট যদি আপনার স্ট্রং না থাকে, আপনার রাইটিং হ্যাবিটটা ভালো হবে না। আপনার রাইটিং তখনই ভালো হবে যখন আপনার রিডিংটা ভালো হবে। এবার মোস্ট পিপল হোয়েন আস্কড হোয়াট স্পিরিচুয়াল কোয়ালিটি অ্যাপ্টলি নিডেড টু রিবিল্ড সিভিলাইজেশনকে রিবিল্ড পুনর্গঠন করার জন্য কি প্রয়োজন, কোনটি নিত্যনৈমিতিকভাবে প্রয়োজন, কোন সে আধ্যাত্মিক কোয়ালিটি প্রয়োজন, যখন মানুষ ওয়েন মোস্ট পিপল ওয়েন আস্ক, যখন অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করা হয় সেই আধ্যাত্মিক কোন সেই সেই ভার্চিউ, কোন সেই গুণ যেটি রিভিল করার জন্য বা পুনর্গঠনের জন্য লাগে, তখন উইল রিপ্লাই, সবাই সব উত্তর দেবে লাভ, ভালোবাসা। সবাই বলবে যে এটা ভালোবাসা, ভালোবাসা দিয়েই রিভিলাইজেশনটাকে পুনর্নির্মাণ করা যায়। এবার এবার লক্ষ্য করি পরের লাইনটা, মেন মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, মানুষ একে অপরকে ভালোবাসবে। দে সে, তারা বলে। এখন তারা বলে এই লাইনটার এই মিনিংটা যদি আমরা ক্লাস 9-10 এর মতো করে বলি তাহলে বলে তারা বলে, তারা আমি লাইনটা এভাবে বলতে পারি, তারা বলে মানুষ একে অপরকে ভালোবাসবে, নেশন মাস্ট ডু লাইকওয়াইজ, নেশন একে অপরকে ভালোবাসবে। ঠিক আছে? এন্ড দেন দ্য সিরিজ অফ, আর পরেরটা আমরা পরে যাই। একটু যদি আমরা বলতে চাই, এই আন্ডারলাইন করে দিচ্ছি আমি, একটু যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে মিনিংটা কেমন হয় লক্ষ্য করি। মেন মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, মানুষ একে অপরকে ভালোবাসবে। তারা বলে নেশন মাস্ট ডু লাইকওয়াইজ, নেশনও জাতীয়, একটা জাতি আরেকটা জাতিকেও ভালোবাসবে। তারা বলে, এই কথাটা দে সে এর মিনিং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওই ক্লাস 9-10 এর বাচ্চাদের মতো করে যদি আমরা বলি দে সে মানে হচ্ছে তারা বলে, তাহলে সেক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। দে সে যখন সেন্টেন্সে কখনো বসবে মনে রাখবেন এটা কিন্তু দে সে মানে হচ্ছে তারা বলে নয়, বাংলাটা হবে বলা হয়। বলা হয়। দে সে মানে বাংলাটা, পারফেক্ট বাংলাটা হচ্ছে বলা হয়। বলা হয় মানুষ একে অপরকে অবশ্যই ভালোবাসবে এবং জাতিও একে অপরকে অবশ্যই ভালোবাসতে হবেই। লক্ষ্য করুন, এই বলা হয় মানুষ একে অপরকে অবশ্যই ভালোবাসবে, জাতি একে অপরকে অবশ্যই ভালোবাসবে, একই রকম ভাবে জাতিও একটি জাতি আরেকটা জাতিকে ভালোবাসবে।
And then series of cataclysm, the series of cataclysm which is threatening to destroy us will be checked. এবং ক্যাটাক্লিজম সেই দুর্যোগগুলো যেগুলো আমাদেরকে আমাদের আমাদের অস্তিত্ব হুমকির মুখে আমাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দেয় সেগুলো সেগুলো কন্ট্রোলড হবে, সেগুলো বাধাপ্রাপ্ত হবে। কথা বুঝতে পারছি? বলা হয় যে তার মানে হচ্ছে বলা হয় যে মানুষ একে অপরকে ভালোবাসবে, একটা জাতীয় আরেক জাতিকে অবশ্যই ভালোবাসবে, এবং তাহলেই যেই দুর্যোগ আমাদেরকে ধ্বংস করতে চায় সেই দুর্যোগগুলো বাধাপ্রাপ্ত হবে, মানে সেই দুর্যোগগুলো আমাদের কাছে আর ঘেঁষতে পারবে না। কথা বুঝতে পারছি? ঠিক আছে? ইয়েস, সাইফুল চমৎকার একটা কথা বলেছেন। ইয়েস, কিন্তু আমার সমস্যা হচ্ছে মাঝে মাঝে আমার চোখ রাখতে হয় এই কারণে যদি আপনার না হয়, কি বলে এটা, আমার যদি প্রবলেম না হয় আর কি, সেই প্রবলেমগুলো যেন বুঝতে কোনো প্রবলেম হয়, আপনাদের কোনো মানে ট্রান্সমিশন বা ব্রডকাস্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জন্য আমাকে চোখ রাখতে হয়। বাট মাঝে মাঝে এটা হয়, এটা ঠিক আছে। ভালো কমেন্ট এটা, সাইফুলের কমেন্টটা একটু সবাই একটু পড়ুন প্লিজ, পড়ুন প্লিজ। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা কথা আসলে। সো এবার যদি আমরা এটা দেখি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়, আমরা লাইনটা বললাম। এখন দেখুন এই প্যারাতে আমরা আসলে কি বুঝতে পেরেছি, এই প্যারাতে আমরা দেখতে পেলাম যে লাভ নিয়ে কথা বলা হয়েছে, যে লাভ শব্দটি যেটা মানুষের আমাদের সিভিলাইজেশন রিবিল্ডের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, না এটাকে আপনার আলাদাভাবে কমার মাঝখানে আসলে সাধারণত অ্যাপোজিশন বলে এটাকে। বাট এটাকে অ্যাপোজিশন হিসেবে এখানে বলা যাবে না। ঠিক আছে? এটা অ্যাপোজিশন হিসেবে বলা যাবে না। এটাকে বলা আমাদের কভার আপ এক্সপ্রেশন বলে এটাকে। কভার আপ এক্সপ্রেশন মানে হচ্ছে কোন সেন্টেন্সকে কভার করার জন্য পুরোটা একটা এক্সপ্রেশন, এটা বেসিক্যালি অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজের মতো কাজ করে বেসিক্যালি। কিন্তু এটা এক্সট্রা আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য। ওকে, সো আসুন রেসপেক্টফুলি বাট ফার্মলি, পরের লাইনটা রেসপেক্টফুলি বাট ফার্মলি আই ডিসএগ্রি। আচ্ছা এই লাইনটা একটু বাংলাটা একটু দেখেন তো আপনারা। রেসপেক্টফুলি বাট ফার্মলি আই ডিসএগ্রি, এই লাইনটার বাংলাটা একটু দেখুন তো পারেন কিনা। সবাই কয়েকটা কমেন্ট করেন এই বাংলাটায় পড়ে। আমি কয়েকটা কমেন্ট আমি দেখতে চাচ্ছি। রেসপেক্টফুলি বাট ফার্মলি আই ডিসএগ্রি, আমি যখন এভাবে বলবো আপনাদেরকে কোনো একটা লাইন আপনার আনসার দেওয়ার জন্য, আপনার সবাই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে, সবাই, আমি চাই সবাই আপনার আনসার দেন। এর কারণ কি জানেন? এতে করে আপনার ভিতরে কি আছে, আমি তো কারণ বকা দেবো না আপনাদেরকে, আমি খুব লক্ষ্মী মানুষ, ঠিক আছে? আমি অনেক লক্ষ্মী মানুষ, আমি কিন্তু আপনাদেরকে বকা দেবো না। আর বকা দিলে আমার বকা আপনাদের জন্য দোয়া। এই যে একটু আগে আমার একটা বাচ্চাকে বকা দিলাম না, একটা ছেলেকে বকা দিলাম না, এই কি কথন, কি কথনকে বকা দিলাম। ওকে, আন্তরিকতার সাথে, সত্যিকার অর্থে, শপথপূর্বক, শ্রদ্ধার সাথে আমি দ্বিমত পোষণ করি। বিনয়ের সাথে, শ্রদ্ধা বিনয়ের সাথে আমি একই সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। ওকে, বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি, বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। শপথপূর্বক আশরাফ দিয়েছে। নীলফানীলা বলছে সম্মানের সাথে, দৃঢ়তার সাথে, বিনীতভাবে দৃঢ়তার সাথে পোষণ করছি। বিনয়ের সাথে দৃঢ়তা পোষণ করছি। মাহবুব, আচ্ছা মাহবুব আক্তার, মাহবুবাকে সবসময় শুধু মাহবুব আসে আমার। বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। ওকে, শ্রদ্ধার সহিত কিন্তু কঠোর। ওকে, শ্রদ্ধার সাথে একমত হতে পারছি না। ওকে, নবী, শ্রদ্ধার সাথে কিন্তু দৃঢ়তার সাথে একমত হতে পারছি না। আচ্ছা, হুম 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 ওকে, বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। ওকে, মোটামুটি আমরা সবাই মোটামুটি একই রকম দিচ্ছি, একটু ডিফারেন্ট, একটু মাঝে মাঝে একটু ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা এখানে একটু জিনিস লক্ষ্য করে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, এখানে দেখুন কি বলছে, রেসপেক্টফুলি বাট ফার্মলি। রেসপেক্টফুলি মানে হচ্ছে শ্রদ্ধার সাথে। এখন শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করা কাকে শ্রদ্ধা? ঠিক আছে, ঠিক আছে, শ্রদ্ধার সাথে। এখন ব্যাপারটা হচ্ছে ফার্মলি, দৃঢ়তার সাথে, এই কথাটা কোনোভাবেই এটাকে ইয়ে করা যাবে না, কোনোভাবেই আপনার মানে আপনার ডিনাই করা যাবে না, এই জিনিসটাকে আপনার মাথায় রাখতেই হবে। ওকে, এখন যখন আপনি এটা বলবেন,
যখন আমি এটা বলবো কথাটা যে ফার্মলি আই ডিসঅ্যাগ্রি, দৃঢ়তার সাথে, এখন বাট আছে। আপনি এটা খুব ভালো করে বাংলা যদি আমি বলি, বিনয়ের সাথেই দৃঢ়তার, বিনয়ের সাথেই আপনি একটু বাংলাটা মেলাবেন, আপনি একটু লক্ষ্য করুন। বিনয়ের সাথে দৃঢ়তা রেখেই আমি দ্বিমত পোষণ করছি। বিনয়ের সাথে দৃঢ়তা রেখেই, অথবা দৃঢ়তার সাথে বিনয় রেখেই আমি আপনার দ্বিমত পোষণ করছি। এই ধরনের করে আপনি যদি করেন, না করেন, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা তার মূল যে পশ্চারটা সেটা হারাবে। বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি যারা আমাকে আনসার করেছেন তাদের জন্য করে বলা। বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, এখানে ফার্মলি শব্দটা তাহলে কিন্তু ইয়া, ঠিক আছে, দ্বিমত অথবা ভিন্নমত পোষণ করা, যেটা ঠিক আছে। ওকে, বিনয়ের সাথে দৃঢ়তার সাথে, বিনয় এবং দৃঢ়তার সাথে, আপনি এটাও বলতে পারেন খুব সুন্দর করে, বিনয় এবং দৃঢ়তার সাথে আমি দ্বিমত পোষণ করছি, এটা বললে চলবে। কিন্তু বাটের যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা বলার জন্য বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তায় আমি দ্বিমত পোষণ করছি, এটা হচ্ছে পারফেক্ট লাইনটা এটার জন্য। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদেরকে শেখাচ্ছে, কিন্তু লক্ষ্য করেন এই জিনিসটা আমাদের কিন্তু শেখাচ্ছে। ওকে, সো এটা করলাম, আমি দ্বিমত পোষণ করছি কোনটার সঙ্গে, আগের যে প্যারাট আছে তার সঙ্গে। এবার লাভ ইজ এ গ্রেট 100%, গোলাম সার্ভার 100%। আপনাকে ফর্মালি করতে হবে এগুলো। ট্রান্সলেশনে আপনি ফর্মাল না হলে কোথায় ফর্মাল হবেন ভাই? কোথায় হবেন? ওকে, ট্রান্সলেশন আপনার চিন্তা ভাবনা কি হবে, তানভীর চৌধুরী হবে, এটা ঠিক আছে, নো প্রবলেম। এবার লাভ ইজ এ গ্রেট ফোর্স ইন প্রাইভেট লাইফ। লাভ একটি প্রাইভেট লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে লাভ একটি গ্রেট ফোর্স, এটা একটা খুব শক্তিশালী জিনিস, শক্তিশালী একটি শক্তি, খুব শক্তিশালী একটি জিনিস। ইট ইজ নিডেড দ্য গ্রেটেস্ট, ইট ইজ ইনডিড দ্য গ্রেটেস্ট অফ অল থিংস, সবকিছুর চেয়ে এটি বড়। বাট লাভ ইন পাবলিক অ্যাফেয়ার্স ডাজন্ট ওয়ার্ক, কিন্তু লাভ ইন পাবলিক অ্যাফেয়ার্স ডাজন্ট ওয়ার্ক, কিন্তু গণ সম্পর্কিত বিষয়গুলোতে লাভ খুব একটা কাজ করে না। মানে পাবলিক লাইফে আমাদের লাভ খুব একটা কাজ করে না, কিন্তু কোথায়, ব্যক্তিগত জীবনে কিন্তু লাভ কিন্তু যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট শক্তিশালী একটি ইস্যু। ওকে, ইট হ্যাজ বিন ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার চেষ্টা করা হয়েছে বাই দ্য ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন অফ দ্য মিডল এজ, বাই দ্য কোথায়, কোথেকে, বাই দ্য ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, মিডল এজ, মধ্যযুগের ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন থেকে, অ্যান্ড অলসো বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে চেষ্টা করা হয়েছে, অ্যান্ড সেকুলার মুভমেন্ট, এবং সেই সেই সেকুলার মুভমেন্ট, সেই ধর্ম নিরপেক্ষ সেই সেই অভিযানগুলোতে, মুভমেন্ট বলতে বোঝা যাচ্ছে ধর্ম নিরপেক্ষ সেই কার্যক্রমের মধ্যে, ঠিক আছে, কার্যক্রমের মধ্যে এটা দেখা হয়েছে, হুইচ রিঅ্যাসার্টেড দ্য ব্রাদারহুড অফ ম্যান, যেখানে যেখানে ব্রাদারহুডের উপর জোর দেওয়া হয়েছে, রিঅ্যাসার্টেড দ্য ব্রাদারহুড অফ ম্যান, ভ্রাতৃত্ববোধের উপরে জোর দেওয়া হয়েছে। তারপর কি বলেছে, বাট ইট হ্যাজ অলওয়েজ ফেইলড, কিন্তু সব সময় এটি এটি ফেইল করেছে, সবসময় এটি ব্যর্থ হয়েছে। মানে কি, এর মানেটা কি, ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, ভালোবাসাকে বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, ট্রাই করা হয়েছে, কোথায়, ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন ট্রাই করা হয়েছে মধ্যযুগে, এবং আপনার ফ্রেঞ্চ রিভলিউশনে ট্রাই করা হয়েছে, এবং ধর্মনিরপেক্ষ আন্দোলনগুলোতে ইয়ে করা হয়েছে, এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে ইয়ে করা হয়েছে, সব ক্ষেত্রেই ভালোবাসার টার্মটি ফেল করেছে। ওকে, ওকে, ফেল করেছে। গোলাম স্যার, আপনার আমি আগের ইয়েটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওটাই তো বললাম, ভাবানুবাদিত করবেন আপনি, ভাবানুবাদী করবেন, আক্ষরিক তো আমরা করছি না এখানে ভাইয়া, আমি তো আক্ষরিক করছি না। ইয়েস, আসুন তারপরটা যাচ্ছি আমরা, পরে জাস্ট একই একই ইয়ের জাস্ট পরের ইয়েটাই কি বলেছে, দ্য আইডিয়া দ্যাট নেশনস শুড লাভ ওয়ান অ্যানাদার, এই আইডিয়া কোনটা, যে একটি জাতিগুলো শুড লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসবে, অর দ্যাট বিজনেস কনসার্নস অর মার্কেটিং বোর্ডস শুড লাভ ওয়ান অ্যানাদার। বিজনেস কনসার্ন বলতে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো একে অপরকে ভালোবাসবে, অথবা মার্কেটিং, বিপণন যে ক্ষেত্রগুলো রয়েছে, বিপণন যে বোর্ডসগুলো রয়েছে, বোর্ডসগুলো বলছে ক্ষেত্র বোঝাচ্ছে এখানে, সেই বোর্ডসগুলো যেগুলো রয়েছে সেগুলো, বোর্ডের বাংলা বোর্ডই বলা যাবে, বিপণন যে বোর্ডগুলো রয়েছে সেগুলো একে অপরকে ভালোবাসবে, ভালোবাসা উচিত। অর দ্যাট ম্যান ইন পর্তুগাল শুড লাভ এ ম্যান ইন পেরু,
পর্তুগালের একজন মানুষ পেরুর একজন মানুষকে ভালোবাসবে, ভালোবাসা উচিত বা ভালোবাসবে বললে হয়, এখানে উচিত বলা যাবে না এখানে, ইন পেরু, হোম হি হ্যাজ নেভার হার্ড, যার কথা সে কখনো শোনেই নাই, ইট ইজ অ্যাবসার্ড, এটি অদ্ভুত, আনরিয়েল, অলিক এবং ডেঞ্জারাস, বিপজ্জনক। মানে হচ্ছে কি যে আপনি পয়েন্টটা কি, একটা জাতি একটা জাতিকে ভালোবাসবে, একটি বিজনেস প্রতিষ্ঠান অন্য একটা বিজনেস প্রতিষ্ঠানকে ভালোবাসবে, ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসবে, একটা মার্কেটিং বোর্ড একটা বিপণন বোর্ড অন্য একটি বিপণন বোর্ডকে ভালোবাসবে, পেরুর একজন লোক পর্তুগালের একজন লোককে ভালোবাসবে যে তার কথা কখনো শোনেই নাই, এই ব্যাপারটা পুরোপুরি অদ্ভুত, অলিক এবং বিপজ্জনক বটে। ঠিক আছে, কারণ যদি দেখাশোনা ছাড়া ভালোবাসে কেমনে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা বেশি অতিরিক্ত মানে ভাবের জাতি, অতিরিক্ত ভাবের জাতি হিসেবে তাদেরকে ট্রিট করা হয়। ওকে, তারপরে নেভার হার্ড অফ, তারপরে ইট লিডস আস ইনটু এ পেরিলাস অ্যান্ড ভোগ সেন্টিমেন্টালিজম, এটি আমাদেরকে নিয়ে যায় এটি বিপজ্জনক এবং অস্পষ্ট সেন্টিমেন্টালিজমে, ভাবানুভূতিতে। এটা আমাদেরকে নিয়ে যায় কোথায়? আমাদেরকে ফেলে দেয় একটি বিপজ্জনক এবং অস্পষ্ট ভাবানুভূতিতে। ঠিক আছে, লাভ ইজ হোয়াট ইজ নিডেড, এটা আমি একটু অন্য কালিতে লিখেছি, কারণ হচ্ছে কি এটার ট্রান্সলেশনটা আমি আপনাদের কাছ থেকে একটু আমি চাইবো। ঠিক আছে, সবাই একটু আরেকবার আমার সঙ্গে একটু কাজ করুন, এটা খুব চমৎকার একটা জিনিস। আসুন সবাই দেখি, লাভ ইজ হোয়াট ইজ নিডেড, উই চ্যান্ট অ্যান্ড দেন সিট ব্যাক অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ অন অ্যাজ বিফোর। এটা একটু সবাই ট্রাই করবো তো, সবাই এক পলক ট্রাই করে দেখবো সবাই। আমি একটু ওয়েট করছি আপনাদের আনসারের জন্য, একটু লক্ষ্য করুন তো পারেন কিনা, সবাই একটু ট্রাই করুন তো একটু। দেখুন, লাভ ইজ হোয়াট ইজ নিডেড, উই চ্যান্ট অ্যান্ড দেন সিট ব্যাক অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ অন অ্যাজ বিফোর। চলুন তো আমরা দেখি কেউ পারি কিনা এটা। Love is what is needed, we chant, and then sit back, and the world goes on as before. একটু চেষ্টা করি আমরা। এই ট্রান্সলেশনগুলো যতক্ষণ আমরা করবেন না, ততক্ষণ তো আপনি নিজেকে বুঝতে পারবেন না যে আপনি আসলে কতটুকু আপনার ভেতরে আছে, আপনার কতটুকু এফোর্ট দিতে হবে, আপনার কতটুকু সামনে আগাতে হবে, আপনার কতটুকু পিছিয়ে যেতে হবে। আপনি এটা বুঝতে পারবেন তখনই, আপনার দুর্বলতা আপনি ধরতে পারবেন তখনই, যখন আপনি দেখছেন যা সত্যি, যা হওয়া উচিত তার পাশেও আপনি নেই, তার কাছেও আপনি নেই, অথবা তার কতটুকু কাছে আপনি আছেন, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি এগুলো নিয়ে ট্রাই করবেন। অ্যাটলিস্ট নিজে মনে হলেও এটা মানে একটু ট্রাই করতে হবে। বিরেশ, আরেকবার আমি বলি, লাভ ইজ হোয়াট ইজ নিডেড। আমি দু একজনকে ট্রাই করতে দেখি, আমি একটু দেখি দু একজনকে ট্রাই করুক, দু একটা আনসার আমি একটু নেই, তারপর আমি কথা বলছি। লাভ ইজ হোয়াট ইজ নিডেড, we chant and then sit back and the world goes on as before. And the world goes on as before. Let's try it. মাহবুব আক্তার দিয়েছে। ওকে মাহবুবা, দেখি আর দু একটা আমি কয়েকজনের কাছ থেকে একটু দেখবো, তারপর দেখে আমরা সামনের দিকে চলে যাবো আবার। হ্যাঁ, ভালোবাসাই আমাদের ভালোবাসা প্রয়োজন বলেই আমরা থেমে যাই, পৃথিবী চলতে থাকে। অনিন্দ একটু বেশি স্ট্রেট হয়ে গেছে, এবং স্ট্রেট করতে গিয়ে মাঝে মাঝে আমরা ভাবানুবোধ করতে গিয়ে মাঝে মাঝে আমরা এক্সপ্রেশন কিন্তু করতে পারবো না। আব্দুল্লাহ আল মামুন, ভালোবাসা খুব জরুরি, আমরা বলতে থাকি, ভুলে যাই, এখন চলতে থাকে। আচ্ছা, আব্দুল মামুন ক্লোজ, আপনারা নট দ্যাট ফার ফ্রম দ্য মেইন ওয়ান। প্রয়োজন, তাই আমরা জব করি, ফিরে আসি, চলতে থাকে। ফিরে বসি আব্দুল রহিমের ঝামেলা হয়ে গেল, আব্দুল রহিম একটু ঝামেলা হয়ে গেল। আপনারা ট্রাই করছেন, দ্যাটস গুড, ইটস ইন্টারেস্টিং অ্যান্ড ইটস ভেরি নিডেড।
যারা এটা করছেন তারা আসলে নিজের ডেভেলপমেন্ট চাচ্ছেন, সেটা ব্যাপারটা। না পারলেও করুন, কোনো সমস্যা নাই। সবার এখানে আপনি এখানে বলুন আপনাকে আপনাকে কেউ কিছু একটা বলে চলে যাবে, সেটা আমার সামনে দিয়ে, এটা কখনোই সম্ভব না। তাই ভালোবাসা আমরা অপরিচিত আগের মতোই স্থানে চলে যাই, পৃথিবী আগের মতোই চলতে থাকে। ওকে, ওকে। আপনারা নিজে জাস্ট যা পারেন তাই আপনারা আনসার করুন। আমি চাই সব আসা ভালোবাসা প্রয়োজন, যেটা আমরা এখন করে বসে থাকি কিন্তু পৃথিবী চলতে থাকে। ওকে, টিপু দেখি। ভালোবাসা সেটাই যেটা আমরা প্রয়োজন জানাতে থাকি, তারপরে চলতে থাকে। আচ্ছা, ঠিক আছে। সোহেল হামিদ, ভালোবাসার প্রয়োজন। ভজন গাই, তাই বসে বসে থাকি পৃথিবী। ওকে, ভালোবাসা করি তারপর জুয়েল রানা। ওকে, তারপরে শর্মী জয়, ভালোবাসার প্রয়োজন আমরা মুগ্ধ। আচ্ছা, ওকে, শর্মী জয়। মুসফিদ সঞ্জিতা স্মৃতি, ভালোবাসার প্রয়োজন আমরা যত থাকি যত থাকি। ওকে, প্রয়োজন কেটে আমরা থেমে যাই। ওকে, আচ্ছা, এবার আমি একটু বলি আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে মিল রেখেই বলবো। অনেকের সাথে মিল আছে, খুব ভালো হয়েছে আপনাদেরটা, খুব ভালো হয়েছে মাশাল্লাহ। একদম আপনারা যে একদম মানে সবারটাই মোটামুটি মানের হয়েছে। তো একটু 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 দেখি। অনেকে খুব ভালো হয়েছে, অনেকের খুব ভালো হয়েছে। মা বাবার খুব ভালো হয়েছে, স্মৃতির খুব ভালো হয়েছে। এরপরে আপনার ইলিফা নীলা ভালোবাসার প্রয়োজন বলি আমরা পাশাপাশি। না, একটু ঝামেলা হলো, ভালোবাসার জন্ম দেয়। ভালো যে ঝামেলা হলো, আহ, ঝামেলা হলো, ঝামেলা হলো একটু শালম। রেদওয়ানা মাহবুব একটু ঝামেলা হলো। শিমুল না, একটু ঝামেলা হলো। শিমুল একটু ঝামেলা হলো, ফাইম। ওকে, ওকে। আচ্ছা, একটু হ্যাঁ, তাহেরা ইজ ক্লোজ, ভেরি ক্লোজ। আচ্ছা, লাভ ইজ হোয়াট ইজ নিডেড। আচ্ছা, লাভ ইজ হোয়াট ইজ নিডেড। আচ্ছা, আমরা যখন এভাবে বলি ইট ইজ রানা হু ইজ মাই ফ্রেন্ড, যখন আমরা এভাবে বলি, ঠিক আছে? যখন আমরা এভাবে বলি যখন আমরা এভাবে বলি যে ভালোবাসাই মানে আমরা যখন বলি যে ইট ইজ রানা হু ইজ মাই ফ্রেন্ড, তাহলে আমি বলবো এটা হচ্ছে রানা, যে আমার বন্ধু। আমরা কি এভাবে বলি? এটা কি বলা সম্ভব? না। আসলে ব্যাপারটা কি মিন করে, ওখানে এমফাসিস করার জন্য বলে লাভ ইজ হোয়াট ইজ নিডেড আর ইট ইজ ডানা হু ইজ মাই ফ্রেন্ড। এই স্ট্রাকচারটা কিন্তু সেম স্ট্রাকচার। তো আমরা যখন এটাকে বলতে যাই, তখন সেক্ষেত্রে আমি যদি কখনো বলি লাভ ইজ হোয়াট ইজ নিডেড, এটা আসলে এমফাসিস করার জন্য এটাকে ভেঙে বলা হয়েছে। লাভ ইজ নিডেড না বলে লাভ ইজ হোয়াট ইজ নিডেড, এটা বলার মানে হচ্ছে এমফাসিস করে বলেছে। বোঝার চেষ্টা করুন জিনিসগুলো। ট্রান্সলেশন এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। ট্রান্সলেশন এগুলো খুবই কাজে লাগবে ভাইয়া। আমি এখন আপনাদের করে দিচ্ছি। এমন না যে আপনারা শুধুমাত্র বিসিএস এর জন্য পরীক্ষা দেবেন, আপনার জন্য সামনে অনেক পথ খোলা থাকবে। আপনি ব্যাংকের জন্য যাবেন, আপনাকে ট্রান্সলেশন ওখানে ফেস করতে হবে। রিটেন থেকে অনেক ছেলে মেয়ে ব্যাংকে বাদ পড়ে, এর মূল কারণটা হচ্ছে এগুলো। সেটা কিরকম? ভালোবাসা, ভালোবাসা ইজ নিডেড, এটা না বলে ভালোবাসা ই প্রয়োজন, ভালোবাসাই প্রয়োজন। এখন এই কথাটা দেখুন, এর কোট করা আছে। এই কোট করা ব্যাপারটা আমরা কিন্তু কেউ করি নাই। যেটা করি নাই সেটাই আমাদের জন্য ভুল হয়ে গেল। এটা কিন্তু কোটেড ফ্যাক্টর। এটা ভালোবাসাই প্রয়োজন, ঠিক আছে? হাইপেন দিতে হবে। জপতে থাকি, আমরা জপতে থাকি। এটাকে উল্টো করে বললে আমরা জপতে থাকি ভালোবাসাই প্রয়োজন, এটা বললে আরো ভালো হয়। এভাবে বলতে পারি আমরা, একদম হুবহু যেভাবে আছে সেভাবে। ভালোবাসাই প্রয়োজন, আমরা জপতে থাকি, আমরা বলতে থাকি, আমরা আওড়াতে থাকি, চলবে। উল্টো করে বললে যদি আমরা এভাবে বলতে পারি, আমরা আওড়াতে থাকি ভালোবাসাই প্রয়োজন বলে বলে ভালোবাসাই প্রয়োজন, এটাকে কোট করে আওড়াতে থাকি। অ্যান্ড সিট ব্যাক, এবং বসে পড়ি। সিম্পল, সিম্পল। এবং বসে পড়ি, কমা দিয়ে পৃথিবী তার মতোই চলতে থাকে। পৃথিবী তার গতিতেই চলতে থাকে। তার মতোই চলতে থাকে না বলে আমরা যদি পৃথিবী তার আপন গতিতেই চলতে থাকে, আর পৃথিবী তার আপন গতিতেই চলতে থাকে। ভালোবাসাই প্রয়োজন, আমরা আওড়াতে থাকি এবং বসে পড়ি, আর পৃথিবী তার আগের মতোই চলতে থাকে, আপন গতিতেই চলতে থাকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বসে পড়ি বললে এটা এটা ভাবানুবাদের কাছাকাছি যায়, বাট বসে পড়া আর থেমে যাওয়ার মানে হচ্ছে সেম জিনিস নয়। এটা বসে পড়ার ব্যাপারটা হচ্ছে আসলে একদম একদম সব হাল ছেড়ে দিয়ে সবকিছু চুপচাপ হয়ে যাওয়া। ঠিক আছে? ওকে। তো এই জিনিসটা আশা করি অনেকের সাথে মিলেছে। অনেকের সাথে ভেরি ক্লোজ ছিল, অনেকের সাথে পুরোপুরি মিলে নাই। যাদের সাথে মিলে নাই তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টেড হতে নিষেধ করছি। ইনশাআল্লাহ পরেরগুলো ভালো হবে। দ্য ফ্যাক্ট উই ক্যান only love what we know personally and we cannot know much. আসুন, the fact is we can only love, সত্যটি হচ্ছে কিরকম? উই ক্যান অনলি লাভ হোয়াট উই নো পার্সোনালি, আমরা শুধু সেটাই ভালোবাসতে পারি যা আমরা ব্যক্তিগতভাবে চিনি।
অ্যান্ড উই ক্যানট নো মাচ। এটার বাংলাটা আপনি এখানে করতে গেলে খুবই ঝামেলায় পড়ে যাবেন। এই জিনিসটা আমি একটু শেখাতে চাচ্ছি আপনাদেরকে, সবাই একটু মনোযোগ দিন। দ্য ফ্যাক্ট উই ক্যান অনলি লাভ হোয়াট উই নো পার্সোনালি। আমরা শুধু তাই ভালোবাসতে পারি যা আমরা ব্যক্তিগতভাবে জানি, ঠিক আছে? অ্যান্ড উই ক্যানট নো মাচ। এখন আমি যদি এটাকে আলাদা করে করতে যাই, উই ক্যানট নো মাচের বাংলাটা কেমন হয় দেখেন, আপনি একটু ভেবে দেখেন, আমি আপনাকে বলতে বলবো না, জাস্ট ভেবে দেখেন। উই ক্যানট নো মাচ, আমরা কিন্তু খুব একটা আমরা খুব একটা জানতে পারি না, আমরা আমরা খুব একটা জানতে পারি না, এই কথাটা কিন্তু দেখেন আলাদাভাবে বলতে গেলে লাইনটা কোনো কিছু মিন করে না। এই কারণে আপনাদের জন্য সহজ একটা ছোট্ট একটা টেকনিক বলি আপনাদেরকে, সহজ মনোযোগ দেন। এই যে বাক্যটা আছে, আবার এই বাক্যটা আছে, এই দুটো বাক্য আছে, লক্ষ্য করুন, এই দুটো বাক্য আছে। এই দুটো বাক্যের মধ্যে এই অ্যান্ড দ্বারা, এই ফুল স্টপের আগে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। যদি এমন কোনো বাক্য আপনারা পান, তাহলে কিন্তু এই অ্যান্ড থাকবে মাঝে মাঝে, বাট থাকবে মাঝে মাঝে সেন্টেন্সের শুরুতে। তখন আপনাকে যখন আপনি ট্রান্সলেট করবেন, তখন কিন্তু অবশ্যই এই দুটো বাক্যকে আলাদা আলাদা ট্রান্সলেট করবেন না। আপনি যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে এই দুটো বাক্যকে একসাথে ট্রান্সলেট করবেন। এবং দেখুন, আমি যখন এখন একসাথে ট্রান্সলেট করব, তখন আপনার কাছে মনে হবে যে সেন্টেন্সটা খুব ভালো মিনিং দিচ্ছে, কিন্তু এর আগে এটা খুব একটা ভালো মিনিং দিচ্ছিল না। কেমন মিনিং দিচ্ছিল না? লাস্টের বাক্যটা কেমন ছিল? উই ক্যানট নো মাচ, আমরা খুব একটা জানতে পারি না, এটা হয় না ভালো মিনিং। কিন্তু যদি আমি লাইনটাকে এভাবে পড়ি যে দ্য ফ্যাক্ট দ্যাট উই ক্যান অনলি লাভ হোয়াট উই নো পার্সোনালি, আমরা শুধুমাত্র সেটাই ভালোবাসতে পারি যা আমরা ব্যক্তিগতভাবে চিনি, এবং আমরা খুব একটা ভালো কোনো কিছুকেই চিনি না। এভাবে যখন আমি বলবো, তখন বাক্যটা চমৎকারভাবে ম্যাচ করছে, কিন্তু যখন আমি এটাকে ভেঙে দেবো, তখন বাক্যটা আর ভালোভাবে ম্যাচ করছে না। বাংলাতে এই ধরনের জিনিসগুলো খুব কম হয়, মাথায় রাখবেন। বাংলাতে দেখবেন একটা বাক্য শেষ হবে আর বলে কোনো বাক্য শুরু বাংলাতে হয় না, এবং বলে বাক্য সাধারণত শুরু হয় না, খুবই কম হয়। কিন্তু ইংলিশে এই ব্যাপারটা খুব বেশি হয়। সাধারণত সেন্টেন্স শুরুতেই অ্যান্ড দিয়েও মাঝে মাঝে সেন্টেন্স শুরু হচ্ছে, প্যারা শুরুতেই বাট দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, মাঝে মাঝে আমরা এটা এমন দেখতে পাই। তো এটা দেখতে পাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওই টাইপের, এবং প্রত্যেক কিছু কিছু ল্যাঙ্গুয়েজের কিছু কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নের মাধ্যমে আমরা এভাবে দেখতে পাই, এভাবে হয়। বুঝতে পারছি? ওকে, সো ওই ব্যাপারটা আমরা নিয়ে কথা বলছিলাম, ইন পাবলিক অ্যাফেয়ার্স এর কথা বলছি আমরা। এবার আমরা এটা বললাম সেন্টেন্সটা, মোটামুটি আমাদের এই সেন্টেন্সটা এখন আমাদের ইয়েতে চলে আসলো, আহ, আয়ত্তের ভিতরে চলে আসলো, সেন্টেন্সটা যথেষ্ট ভালোভাবে ট্রান্সলেট হলো এখন। ইন পাবলিক অ্যাফেয়ার্স, পরেরটা দেখি। ইন পাবলিক অ্যাফেয়ার্স, গণসম্বন্ধিত বিষয়ে, ইন দ্য রিবিল্ডিং অফ সিভিলাইজেশন, এবং সিভিলাইজেশন যখন আমরা পুনর্নির্মাণ করছি, পুনর্গঠন করছি, সেগুলোর ক্ষেত্রে সামথিং মাচ লেস ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল ইজ নিডেড, যেটা একটু কম নাটকীয়, এরকম একটা জিনিস প্রয়োজন আমাদের। লাভ টাবের মতো জিনিসগুলো প্রয়োজন না, ঠিক আছে? হীরা আমার কাজ কাটা, হীরা করে দৌড়াতে দৌড়াতে যাওয়া, এই টাইপের জিনিসগুলো রিভিল্ড সিভিলাইজেশনের ক্ষেত্রে খুব একটা বেশি হেল্প করে না, হেল্পফুল হয় না, ঠিক আছে? তো কি বলেছে এটা কি? নেমলি বলতে গেলে টলারেন্স প্রয়োজন আমাদের। সিভিলাইজেশন রিবিল্ডিং এর জন্য কি লাগবে? টলারেন্স লাগবে। এখন কি বলছে? টলারেন্স ইজ ভেরি ডাল ভার্চু। এই লাইনটা আমি একটু দেখুন বাঁকা করে দিয়েছি, ইতালিক দিয়েছি। টলারেন্স ইজ এ ভেরি ডাল ভার্চু। কেন দিয়েছি? কারণ হচ্ছে টলারেন্স ইজ এ ভেরি ডাল ভার্চু, এটা যদি আমি নর্মালি বাংলায় বলতে যাই, তাহলে সেক্ষেত্রে মানে এটা যেভাবে ট্রান্সলেট করবো, সেই ট্রান্সলেশনটা খুব একটা বেশি, আপনি পরের লাইনটার সঙ্গে দেখবেন একই রকম হয়ে যাবে। টলারেন্স ইজ এ ভেরি ডাল ভার্চু বলতে গেলে টলারেন্স একটি নিরস একটি, ঠিক আছে? টলারেন্স একটি নিরস একটি কি গুণ। তো ওটা যদি আমি এভাবে বলি, তাহলে সেক্ষেত্রে টলারেন্স নিরস গুণ এটা না বলে আমরা যেটা করব, নীলা এই ভিডিওটা থাকবে ভাইয়া, আমরা একটু দেখে নিয়েন ভাইয়া। হ্যাঁ, এটা ভিডিওটা থাকবে, আপনি রিপিট দেখে নিয়েন ভাইয়া, গ্রুপে থাকছে। তারপরে টলারেন্স ইজ এ ভেরি ডাল ভার্চু বললাম আমরা, এবং ইট ইজ বোরিং, ইট ইজ বোরিং। এটি ডাল ভার্চু বলতে মিনিটা পরের লাইনটা আছে, ইট ইজ বোরিং, এটি বিরক্তিকর, ঠিক আছে? এখন আমি যদি বলি এটি কি নিরস বিরক্তিকর, ব্যাপারটা এভাবে না বলে আমাকে বলতে হবে এই লাইনটার বাংলাটা খুব চমৎকার করে যদি আমরা লিখতে চাই, তাহলে লাইনটা কেমন হবে? দেখেন, আপনি ভাবছেন কোনো একটা কিছু, আমি জানি, কিন্তু লাইনটা বাংলাটা পারফেক্ট হবে এরকম। টলারেন্স ইজ এ ডাল ভার্চু মানে হচ্ছে টলারেন্স একটি মানে সহিষ্ণুতা একটি অতি সাধারণ গুণ। এটা বাংলা হবে এমন হলে খুব ভালো হয়, সহিষ্ণুতা একটি অতি সাধারণ গুণ, একটি অতি সাধারণ গুণ। টলারেন্স হচ্ছে একটি অতি সাধারণ গুণ, একটি অতি সাধারণ গুণ। ওকে, ইট ইজ বোরিং, এটি কি? এটি বিরক্তিকর।
এবার দেখুন পরের লাইনটা কি বলছে, আনলাইক লাভ, ঠিক আছে, অতি সাধারণ গুণ। এটা আমি কিন্তু এটাকে ভেরি ডাল ভার্চু বললে এটাকে এক ধরনের ট্রান্সলেট করতাম, কিন্তু এটা বাংলাটা কেমন হবে লক্ষ্য করুন। এটি অতি সাধারণ গুণ, ইট ইজ বোরিং, এটি বিরক্তিকর। আচ্ছা, তারপর আনলাইক লাভ, নিস্তেজপূর্ণ না আব্দুর রহিম, এটা ভালো ট্রান্সলেশন হবে না। রহিম, এটা ভালো ট্রান্সলেশন হবে না। আনলাইক লাভ, ইট হ্যাজ অলওয়েজ হ্যাড এ ব্যাড প্রেস, এটা খুবই ক্রিটিক্যাল একটা ট্রান্সলেশন, মনোযোগ দেন। আনলাইক লাভ, ইট হ্যাজ অলওয়েজ হ্যাড এ ব্যাড প্রেস। আমি জানি এটা আপনাদের কারো হবে না, এর কারণও আছে, কারণ এই ধরনের বাক্যগুলো আমরা সাধারণত পাই না, এবং এগুলো বাক্য ট্রান্সলেট করতে গেলে আমরা সাধারণত অন্যদিকে ট্রান্সলেশনটা নিয়ে যাই। আমি একটু ভেঙে দেই জিনিসটাকে, আপনাদের জন্য বলতে সুবিধা হবে, কারণ আমাদের সময় খুব বেশি নেই, আমি অ্যাটলিস্ট এটা শেষ করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন, আনলাইক লাভ, লাভ লাভের চেয়ে ভিন্ন। আনলাইক লাভ মানে হচ্ছে, আনলাইক মানে হচ্ছে ঘৃণা করা না, কিন্তু আনলাইক মানে হচ্ছে ভিন্ন। আনলাইক মানে কি? ভিন্ন। কোত্থেকে? লাভ থেকে। আনলাইক লাভ, লাভের চেয়ে ভিন্ন। কি লাভের চেয়ে ভিন্ন? ইট, ইট কোনটা? তার মানে এটা মানে টলারেন্স নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? ইট মানে টলারেন্স নিয়ে কথা হচ্ছে। ইট, টলারেন্স, আমি এটাকে জাস্ট ইট বললাম, এটি, এটি মানে কি? টলারেন্স। টলারেন্স হ্যাজ অলওয়েজ হ্যাড এ, টলারেন্সের একটি সবসময় সবসময় আছে, সবসময় আছে বা ছিল বললেও পারেন, সমস্যা নেই। এটা প্রেজেন্ট পারফেক্ট এক ধরনের পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে? রয়েছে বলতে পারেন, খুব ভালো করে, রয়েছে। ইট হ্যাজ অলওয়েজ হ্যাড এ, এটি এটি রয়েছে, এটি রয়েছে এ ব্যাড প্রেস, একটি খারাপ প্রেস। প্রেস শব্দটার মিনিংটা এখানে কি আসতে পারে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? প্রেস মানে হচ্ছে, এখানে প্রেস মানে হচ্ছে, সবাই একটু মনোযোগ দেই, এখানে প্রেস মানে হচ্ছে, এটাকে বলে প্রেস, প্রেস করে না আমরা, প্রেস, প্রেস, প্রেস মানে হচ্ছে ছাপ। ছাপ, ছাপ বলতে কি বোঝাচ্ছে? ছাপ বলতে বোঝাচ্ছে হচ্ছে একটি মুখাবয়ব, আর মুখাবয়ব তো এখানে মুখাবয়ব হবে না, তাহলে কি হবে? তাহলে কি হবে? মুখাবয়ব তো হবে না, একটা ছাঁচ, ট্র্যাস হবে না। তাহলে আমাকে তাহলে কি করতে হবে? আমাকে করতে হবে এরকম, আনলাইক লাভ, ভালোবাসার চেয়ে ভিন্ন, এটির একটি খারাপ ভাবমূর্তি রয়েছে। হ্যাঁ, ভাবমূর্তি হলে ভালো হতো, দিক বললে ভুল হবে না শাহ আলম, দিক বললে খুব একটা ভুল হবে না। প্রভাব বলা যাবে না, প্রেস অ্যাপিয়ারেন্স ওকে, কিন্তু বাংলা বললে হবে, বাংলা বলতে হবে। খারাপ দিক ছিল, খারাপ দিক, অভিব্যক্তি, প্রেস এক্সপ্রেশন কিন্তু না হাসান রাকিব। দিক, দিক বললে ওকে চলবে, দিকই ঠিক আছে, চুপচাপ বলে দিক বলে ঠিক আছে। খারাপ ভাবমূর্তিও বলতে পারেন আপনি ইচ্ছে করলে, দিক বললে চলবে, সমস্যা নেই। ভালোবাসার চেয়ে ভিন্ন, এটির একটি খারাপ দিক রয়েছে। এক খারাপ দিক রয়েছে, এটাকে আমি উল্টো করে বললে, ভালোবাসার মতো এটাকে উল্টো করে দেন, তাহলে লাইনটা আরো সুন্দর হবে। কিরকম হবে দেখেন, যেখানে ট্রান্সলেট করতে গেলে আপার লেভেলের ট্রান্সলেশন, এটা কি হবে দেখেন, এটির আপার লেভেল ট্রান্সলেশন কেমন হবে? ভালোবাসার চেয়ে ভিন্ন, এটির একটি খারাপ দিক রয়েছে, এটাকে এভাবে না বলে উল্টে যদি আমি বলি, উল্টে যদি আমি বলি, ভালোবাসার মতো এর এর ভালো দিক নেই। ভালোবাসার মতো এর সর্বদা ভালো দিক নেই। ভালো ভাবমূর্তি নেই। ভালোবাসার মতো এর সর্বদা ভালো ভাবমূর্তি নেই। এই কথাটা আমি উল্টো করেও বলতে পারি। সো দুভাবে আমি সেন্টেন্সটা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা। ইট ইজ নেগেটিভ। ইট ইজ নেগেটিভ। এটি কি? নেতিবাচক। ইট মেয়ারলি মিনস পুটিং আপ টু পিপল, পুটিং আপ উইথ পিপল। পুটিং আপ মানে সহ্য করা। এটির অর্থ হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র কি করা? শুধুমাত্র মানুষকে সহ্য করা। বিং এবল টু স্ট্যান্ড থিংস। এই স্ট্যান্ড মানে দাঁড়ানো না। স্ট্যান্ড মানে এটাও। বিং এবল টু স্ট্যান্ড থিংস। কোনো জিনিসকেও সহ্য করতে শেখা। সহ্য করতে পারা। মানুষকে, মানুষের সঙ্গে, এখানে পুটিং আপ উইথ পিপল মানে হচ্ছে সহ্য করা, মানে এখানে সহ্য করা বোঝাচ্ছে না। এটার মিনিংও সহ্য করা, এটার মিনিংও সহ্য করা হলে সেন্টেন্সের মিনিংটা 12টা বেজে যাবে। আপনাকে কি করতে হবে? এটির অর্থ শুধু মানুষের সাথে মানিয়ে চলা। এটার মানে হচ্ছে মানিয়ে চলা। পুট আপ উইথ পিপল মানে হচ্ছে মানিয়ে চলা। এটার মানেটা কি? মানিয়ে চলা। মানিয়ে চলা। আর বিং এবল টু স্ট্যান্ড থিংস, সহ্য করা। সহ্য করতে শেখা। সহ্য করতে শেখা। ঠিক আছে? বিং এবল টু স্ট্যান্ড থিংস। ওকে। সো মোটামুটি আমরা এটা শেষ করলাম। আর আমাদের লাস্ট যে প্যারাটা আছে, লাস্ট প্যারাটা দিকে আমরা শেষ করব। ভালো সময় এটা তো ভালো দিক নেই। আলমগীর হাসান, হ্যাঁ, এটা ছিল সবচেয়ে সবচেয়ে সহজ। বুঝতে পারা বললে, কিসের বুঝতে পারা বললে? ওকে, ভালো ভাবমূর্তি নেই। হ্যাঁ নীলা, এটা হবে একদম সহজটা, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড না, এটা আছে আপার লেভেলের।
এর ভালো ভাবমূর্তি নেই। এটা একটু অন্য করে, যারা একটু বেশি ভালো ট্রান্সলেশন করবে তাদের জন্য এই লাইনটা, তারা এটা খুব ভালোভাবে লিখতে পারবে। এটা উল্টো করে বললে, সহজ করে বলা হয় আর কি। ওকে, সো নো ওয়ান হ্যাজ এভার রিটেন অ্যান ওড অন টলারেন্স। টলারেন্সের উপরে কেউ কখনো কোনো গীতি কবিতা লিখে নাই, ঠিক আছে? তারপরে রেইজড এ স্ট্যাচু টু হার, এই হার মানে একটি টলারেন্সকে বলা হয়েছে, হার মানে টলারেন্সকে বলা হয়েছে। তো কেউ তাকে উদ্দেশ্য করে কোনো কি বানায়নি, স্ট্যাচু বানায়নি। ইয়েট দিস ইজ দ্য কোয়ালিটি হুইচ উইল বি মোস্ট নিডেড আফটার দ্য ওয়ার। এটা সেই কোয়ালিটি যা সবচেয়ে বেশি প্রয়োজন যুদ্ধের পর। যুদ্ধ পরবর্তী সময়ে এটি সবচেয়ে বেশি প্রয়োজন, যদিও এটি সবচেয়ে জরুরি সেই প্রয়োজনীয় কোয়ালিটি যা যুদ্ধ পরবর্তী সময়ে প্রয়োজন। আচ্ছা, দিস ইজ দ্য সাউন্ড স্টেট অফ মাইন্ড। এটি মানুষ, এই মাইন্ড বলতে কিন্তু মনের না, এটা হচ্ছে মানসিক অবস্থা। সাউন্ড স্টেট হচ্ছে সুস্থির, স্থির মানসিক অবস্থা। এটি একটি মনের একটি স্থির অবস্থা, হুইচ, এটি মানসিকতার একটি স্থির অবস্থা, মনের একটি স্থির অবস্থা, সাউন্ড স্টেট, স্থির অবস্থা, হুইচ উই আর আর্নেস্টলি লুকিং ফর। আমরা যেটি আগ্রহ ভরে খুঁজি, যা আমরা আগ্রহ ভরে খুঁজি। This is the only force which will enable different races and classes and interests to settle down together to the work of reconstruction. Okay, মানে কি? This is the only force, এটা একমাত্র শক্তি, which will enable different races, আলাদা আলাদা জাতিকে, আলাদা আলাদা শ্রেণীকে, আলাদা 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 রুচির মানুষদেরকে, আলাদা আলাদা রুচি বলে শেষ, রুচিকে বললে হবে না, রুচির এখানে অ্যাড করতে হবে মানুষদেরকে। এখন মজার বিষয় হচ্ছে, একটা দেখেন এখানে কি মানুষের কোনো উল্লেখ আছে? মানুষের কোনো উল্লেখ নাই, কিন্তু আপনাকে আনতে হবে, কারণ হচ্ছে এখানে ক্লাসেস, এই রেসটা কাদের? মানুষের। এই ক্লাসটা কাদের? মানুষের। ইন্টারেস্টটা কাদের? মানুষের। আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে এনে এনে লাস্টের দিকে মানুষকে আপনাকে আনতে হবে। এই যে আমি আপনাকে জিনিসগুলো দেখাচ্ছি, দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের এই ক্লাসগুলো থেকে। বুঝতে পারছি ব্যাপারটা? আমার ক্লাসগুলো, বিশেষ করে এই ক্লাসগুলো করার পরে সবার মাথা খারাপ হয়ে যেত যারা রিটেনে পরীক্ষা দিত, মানে এই ক্লাসগুলো আমরা আগে পাইনি কেন, এই ধরনের ব্যাপারগুলো। কারণ হচ্ছে এটাকে শেখার অনেক কিছু আছে। আমি প্রতিটা লাইনের মধ্যে শেখানোর চেষ্টা করি, প্রতিটা লাইনে শেখানোর চেষ্টা করি, এবং যখন এগুলো আপনি করছেন কিন্তু কম্প্রিহেনশন কিন্তু হয়ে যাচ্ছে, ট্রান্সলেশন লক্ষ্য করছেন আপনি, হয়ে যাচ্ছে আপনার গ্রামার, হয়ে যাচ্ছে অনেক কিছু, মিনিং এর ব্যাপারটা চলে আসছে, কিভাবে চিন্তা করুন সেটা আপনার মধ্যে চলে আসছে, সবকিছু একসাথে হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই যে এক্সট্রা মানুষদেরকে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটাও কিন্তু আপনাকে এগুলো নিয়ে তো গবেষণা করতে হয়, আসলে আপনাকে পড়তে হবে, গবেষণা করতে হবে, দেখতে হবে, সবকিছু একসাথে মিলিয়ে তারপর একটা ট্রান্সলেশনের মতো পার্ট নিয়ে কাজ করতে হবে। এতটুকু করতে গেলে আপনাকে এমনি মানে আন্দাজে করলে চলবে না ভাইয়া, এই জিনিসগুলো আন্দাজে করলে হয় না, এগুলো আপনাকে করতে হবে এবং এক্সপার্টিস ডেভেলপ করতে হবে। এই যে আমি বললাম আপনাদেরকে, এটা আমারও করতে অনেক সময় লেগেছে এই পর্যায়ে আসতে। অবশ্যই কঠিন হবে, অবশ্যই কঠিন হবে, এই জিনিসগুলো কঠিনই, এগুলো কঠিনই। এবং দেখবেন আপনি আজ থেকে আমরা যত ক্লাস যাবে, স্টুডেন্টের লাইভের এই ক্লাসগুলো করতে গিয়ে স্টুডেন্টের আগ্রহ কমবে, কিন্তু যারা লেগে থাকবে তাদের ডেভেলপমেন্টটা কোন লেভেলে যাবে আপনার নিজেরাই টের পাবেন। যারা লেগে থাকবে তাদের ডেভেলপমেন্টটা কোন জায়গায় যাবে আপনি নিজেরাই বুঝতে পারবেন এটা। ওকে, সো ব্যাপারটা কিরকম? হুইচ উইল এনেবল ডিফারেন্ট রেসেস, ক্লাসেস, ইন্টারেস্ট মানুষদেরকে, মানে এটি যেটি বিভিন্ন গোত্রের, বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন রুচির মানুষদেরকে টু সেটেল ডাউন টুগেদার, একসাথে করে, টু দ্য ওয়ার্ক অফ রিকনস্ট্রাকশন। কিসের? যেগুলো কি করার জন্য? রিকনস্ট্রাকশন, পুনর্গঠনের কাজে সবাইকে এক করে, এই জিনিসটা। তো এই ফোর্স, কোন ফোর্সটার কথা বলছি আমরা? আমরা টলারেন্সের কথা বলছি, আমরা টলারেন্সের কথা বলছি। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এর মাধ্যমে আমরা মোটামুটি শেষ করলাম, এর মাধ্যমে শেষ করলাম আমরা। লেটস সি, ইয়েস, এই প্যারাটা। এরপরে যে প্যারাটি রয়েছে শেষ করবো আমরা ওই প্যারাটা দিয়ে। আসুন, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফুল অফ পিপল, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফুল অফ পিপল, অ্যাপালিংলি ফুল। এইটার লাইনটা খুবই ক্রিটিক্যাল একটা লাইন। The world is very full of people, appallingly full. It has never been so full before, and they are all tumbling over each other. ঠিক আছে? আসুন, the world is very full of people, appallingly full, appallingly full, বিপজ্জনকভাবে, মারাত্মকভাবে ফুল, ফুল অফ পিপল। এটা মানে হচ্ছে, এটা হচ্ছে ফুল অফ পিপল, ভর্তি। আর অ্যাপালিংলি ফুল মানে হচ্ছে, এই ফুল মানে হচ্ছে, এই ফুল মানেটা কিন্তু ভর্তি না। হ্যাঁ, অবশ্যই লিখুন, অবশ্যই এগুলো করুন। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফুল অফ পিপল, এই লাইনটা খুবই ক্রিটিক্যাল, একটু ভালো করে ফলো করেন, এই লাইনটা ফলো করেন। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফুল অফ পিপল, মানুষে ভর্তি, অ্যাপালিংলি ফুল, এতই ভর্তি, ব্যাপারটা এরকম না কিন্তু,
অ্যাপালিংলি ফুল, মারাত্মকভাবে মারাত্মকভাবে ফুল পিপল দিয়ে ফুল, এটা তো হয় না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এই ফুলটার মিনিংটা ডিফারেন্ট। এই ফুলটার মিনিংটা হচ্ছে, এখানে ফুলটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন আমরা যখন খাই তখন যে কেউ যখন আমাদের পাতে ভাত তুলে দিতে চায়, এক্সট্রা ভাত তুলে দেয়, আই এম ফুল, মানে হচ্ছে আমি আর খাবো না, আমরা পাওয়া সম্ভব না। কেউ আপনার কোনো কাজ দিচ্ছে, আপনি বলছেন নো আই এম ফুল, আই কান্ট জাস্ট ডু দিস থিং, মানে আমি আর কাজ করতে পারবো না, আমি ফুল। আমি ফুল মানে হচ্ছে আই এম বিজি, টোটালি বিজি, আই এম এনগ্রসড, আমি অ্যাবজর্বড, সবকিছু বলতে গেলে আমি ফুল শব্দটা ইউজ করে থাকি। এখানে ফুলটার মানে হচ্ছে বিজি। এখানে ফুলটার মানে হচ্ছে বিজি, অ্যাপালিংলি বলে মারাত্মকভাবে বিজি। বুঝতে পারছি ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ওয়ার্ল্ড ইজ ভেরি ফুল অফ পিপল, অ্যাপালিংলি ফুল, মারাত্মকভাবে বিজি, মারাত্মকভাবে ব্যস্ত মানুষে এই দুনিয়া পরিপূর্ণ হয়ে গেছে। ইট হ্যাজ নেভার বিন সো ফুল বিফোর। এটি আগে এত এত ভয়াবহভাবে পরিপূর্ণ ছিল না, বা ভয়াবহভাবে ব্যস্ত ছিল না। পরিপূর্ণ ছিল নাকি ব্যস্ত ছিল না, কোনটা হলে ভালো লাগছে আপনার কাছে? এটা আপনার কাছে লিখে দিলাম আমি। and they were tumbling over each other, কারণ পরের লাইনটা আমাদেরকে অলরেডি বলে দিচ্ছে কিরকম বলছে, তারা একে উপরের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। এখন এক্ষেত্রে যদি আমি সুন্দর করে বলি, দুনিয়া, পৃথিবীটা ভয়ঙ্কর ব্যস্ত মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। এটি আগে এত বেশি পরিপূর্ণ কখনোই ছিল না, এবং তারা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছে। এবার দেখুন লাইনটা কেমন লাগছে, ইটস ইন্টারেস্টিং লাইন। Okay, most of these people one doesn't know, and some of them one doesn't like the color of their skin, say, or the shapes of their nose, or the way they blow them or don't blow them, or the way they talk, or their smell of, or their clothes, or their fondness of jazz, or their dislike of jazz, and so on. লো করে দেখি কি বললো লাইনটা। এই লাইনটা আমি একসাথে বলে যাই। অধিকাংশ মানুষগুলো ওয়ান ডাজন্ট নো, একজন আরেকজনকে চেনে না। সাম অফ দেম, একজন আরেকজনকে, ডাজন্ট লাইক, একজন আরেকজনকে পছন্দ করে না। ডাজন্ট লাইক দ্য কালার অফ দ্যার স্কিন, তাদের স্কিন কালার পছন্দ করে না, সে মানে হচ্ছে যেমন, অর দ্য শেপস অফ দ্য নোজ, তাদের নাকের শেপ পছন্দ করে না, একজন আরেকজনের নাকের শেপ পছন্দ করে না। অ্যান্ড দ্য ওয়ে দে ব্লো দেম, একজন, এবং দ্য ওয়ে দে ব্লো দেম, এই দেমটা কোনটা? এই দেমটা হচ্ছে নোজেস। এই দ্য ওয়ে দে ব্লো দেম, অথবা যে নাকটা যেভাবে ঝাড়ে, ব্লো দ্য নোজ মানে হচ্ছে নাক ঝাড়া, যেভাবে নাক ঝাড়ে সেটা তারা পছন্দ করে না। অর ডোন্ট ব্লো দেম, অথবা নাক ঝাড়ছে না এটাও তারা পছন্দ করে না। আর নাক ঝাড়ছে না মানে কি? নাক ঝাড়ছে না মানে হচ্ছে নাক দিয়ে যা পড়া তা পড়তেছে, ঝাড়ছে না, এই যে ব্যাপারটাও পছন্দ করে না। আচ্ছা, যাই হোক। অর দ্য ওয়ে দে টক, অথবা তারা যেভাবে কথা বলছে এটা তার পছন্দ না। অর দেয়ার স্মেল, তাদের গায়ে যে গ্রানটা সেটা তাদের পছন্দ না। অর দেয়ার ক্লোথস, তাদের যে পোশাকটা তাদের পছন্দ না। অর দেয়ার ফোননেস অফ জ্যাজ, জ্যাজ মানে একটা সঙ্গীতের নাম, এটা একটা মিউজিকের নাম। তো দেয়ার ফোননেস অফ জ্যাজ, অথবা তারা যে জ্যাজ পছন্দ করে এই ব্যাপারটা তাদের পছন্দ না। অর দেয়ার ডিসলাইক অফ জ্যাজ, অথবা তারা জ্যাজ পছন্দ করে না এটাও তাদের পছন্দ না। এন্ড সো অন, এমন আরো অনেক কিছু। এখানে ঘটনাটা বোঝানোর চেষ্টা করেছি কি, অধিকাংশ মানুষগুলোই একে অপরকে সাধারণত পছন্দ করে না, জানে না এবং তারা পছন্দ করে না, এবং তারা একে অপরের স্কিন কালার পছন্দ করে না, এবং এভাবে বলতে গেলে তারা একে অপরের নাককে পছন্দ করে না, অথবা তারা নাক ঝাড়াটাকে পছন্দ করে না, আবার নাক ঝাড়ছে না এটাও পছন্দ করে না, তারা কিভাবে কথা বলে তা পছন্দ করে না, তাদের গায়ের ঘ্রাণ পছন্দ করে না, তাদের পোশাক পছন্দ করে না, এবং তাদের জ্যাজ এর প্রতি আগ্রহ তাদের পছন্দ না, আবার জ্যাজের প্রতি অনাগ্রহটা তাদের পছন্দ না, এবং এরকম অনেক কিছু। তার মানে এখানে পুরো লাইনটা কি বোঝাচ্ছে? তারা আসলে একে অপরের ভিন্নতা তারা আসলে পছন্দ করে না। আচ্ছা, ওয়েল, তাহলে কি করা যায়? হোয়াট ওয়ান্ট টু ডু, একজন তাহলে কি করবে আমরা এখন দেখব। ওকে, দেয়ার আর টু সলিউশনস, এখানে দুটো সলিউশনস রয়েছে। কি সলিউশনস রয়েছে? ওয়ান অফ দেম ইজ এ নাজি সলিউশন, নাৎসি কট্টরপন্থী, নাৎসিবাদ বলে না, কট্টরপন্থী যে কাজগুলো যারা করে, নাৎসিবাদ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওয়ান অফ দেম দ্য নাৎসি সলিউশন, একটা হচ্ছে নাৎসি সলিউশন, নাৎসি সমাধান, ঠিক আছে? ওকে, ইফ ইউ ডোন্ট লাইক পিপল, তুমি যদি মানুষকে পছন্দ না করো, কিল দেম, তারা মাইরা ফেলাও, সেগ্রিগেট দেম, ধইরা ছিঁড়া ফেলাও, দেম, অ্যান্ড দেন স্ট্রট আপ, এবং লাফালাফি করো, লাফালাফি করো, দুনিয়াদারি চিৎকার দিয়ে ফাটিয়ে ফেলো, প্রোক্লেমিং দ্যাট, এটা জানিয়ে ফাটিয়ে ফেলো, দ্যাট ইউ আর দ্য সল্ট অফ আর্থ, তুমি পৃথিবীর সবচেয়ে, সল্ট অফ আর্থ একটা ফ্রেজ, তুমি পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। মানে কি, তুমি যদি কাউরে পছন্দ না করো, এখানে দুটো সলিউশন আছে। একটা হচ্ছে নাজি সলিউশন। নাজি সলিউশনটা কিরকম? তুমি যদি মানুষকে পছন্দ না করো তাহলে মেরে ফেলাও, তাদেরকে তুমি ছিঁড়ে ফেলো, মানে একদম মেরে ফেলো, মানে প্রথমে মেরে ফেলো, তাদেরকে তুমি উপড়ে ফেলো, তাদেরকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, এবং এবং তুমি লাফালাফি করো, এবং লাফালাফি করো বহু দর্পে, মানে দর্পে লাফালাফি করো,
এবং প্রোক্লেম এটা সবাইকে বলো যে তুমিই শুধু একমাত্র পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কেউ নয়। তারপরে কি আরেকটা সলিউশন কি, দ্য আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং, অন্য ওয়েটা হচ্ছে অনেক কম উত্তেজনাপূর্ণ। হ্যাঁ, হিটলার ঠিক আছে, হিটলার মতো। বাট হি ইজ অন দ্য হোল ওয়ে অফ ডেমোক্রেসিস এন্ড আই প্রেফার ইট। এটা হচ্ছে বেসিক্যালি গণতান্ত্রিক একটি বিষয় যেটা আমি পছন্দ করি। একটা হচ্ছে তুমি ওদেরকে মেরে ফেলো, আরেকটা হচ্ছে এটা গণতান্ত্রিক ইস্যু। এটাকে গণতান্ত্রিক ভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, এবং তাহলে সেক্ষেত্রে এটা সেকেন্ড ওয়ে। একটা হচ্ছে ওদেরকে মেরে ফেলো, অথবা সামহাও তুমি যদি তাকে পছন্দ না করো, তাহলে তুমি গণতান্ত্রিক ভাবে তাকে তার মত পোষণ করার দাও, আর আমাকে আমার মতটা নিয়ে বসে থাকতে দাও। ওকে, ইফ ইউ ডোন্ট লাইক পিপল, তুমি যদি মানুষকে পছন্দ না করো, পুট আপ উইথ দেম, তাদের সঙ্গে তুমি মানিয়ে চলার চেষ্টা করো, তাদেরকে সহ্য করো। দেম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান, তুমি যতটুকু পারো। ডোন্ট ট্রাই টু লাভ দেম, তাদেরকে তুমি ভালোবাসার চেষ্টা করো না। ইয়েস, এটা খুবই ইন্টারেস্টিং একটা লাইন। যদি তুমি মানুষের সঙ্গে তোমার যদি বিরোধ অনেক বেশি থাকে, যদি তোমার সঙ্গে একজন অনেক বেশি ডিফারেন্স থাকে, তাহলে তাকে তুমি ভালোবাসার চেষ্টা করো না। ভালোবাসার চেষ্টা করলে তোমার কি হবে দেখো তো, ওকে ভালোবাসার, ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো, মানে প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করো। ডোন্ট ট্রাই টু লাভ, তাদেরকে ভালোবাসার চেষ্টা করো না। ইউ কান্ট, তুমি পারবে না। ইউ উইল অনলি স্ট্রেন ইউর সেলফ, তুমি শুধু তোমার উপরে চাপ প্রয়োগ করবে, তুমি শুধু তোমার উপরে চাপ প্রয়োগ করবে, এর চেয়ে বেশি কিছু না। তোমার উপর তুমি চাপ দিবা, একটা মানুষ তুমি পছন্দ করো না, তাকে তুমি পছন্দ করার জন্য চাপ দিবা নিজেকে, এটা খুব খারাপ ব্যাপার হবে। বাট ট্রাই টু টলারেট দেম, তাদেরকে সহ্য করার চেষ্টা করো। অন দ্য বেসিস অফ দ্যাট টলারেন্স, এই টলারেন্সের উপর ভিত্তি করেই এ সিভিলাইজড ফিউচার মে বি বিল্ট, একটি সভ্য সমাজ গড়ে উঠবে। সার্টেনলি আই ক্যান সি নো আদার ফাউন্ডেশন অফ দ্য পোস্ট ওয়ার ওয়ার্ল্ড, একটি যুদ্ধ পরবর্তী পৃথিবীর জন্য এর চেয়ে ভালো কোনো স্থিতি, ফাউন্ডেশন যেটাকে আমরা বলছি, মৌলিক কোনো একটা ভিত্তি আর হতেই পারে না। তার মানে এখানে পুরো ব্যাপারটার মধ্যে বলার চেষ্টা করেছে হচ্ছে যে আমরা যদি সামহাউ যদি একটু কি থাকে আমাদের ভেতরে যদি একটু সহানুভূতিশীলতার ব্যাপার বলে না, ওরা বলছে সহনশীলতা যদি থাকে, যাদেরকে আমরা পছন্দ করি না তাদের সঙ্গে যদি আমরা মানিয়ে চলতে পারি এই ইয়ার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনটা মোটামুটি সহজ হয়ে যাবে। এবং এটাকে উনি বলেছেন, যিনি রাইটার তিনি এটা বলার চেষ্টা করেছেন, এটা প্রেফার করেন, এবং প্রেফারেন্সটা কিসের উপরে, দ্য ওয়ে অফ ডেমোক্রেসি, আসুন এটা একটু আমরা সামনে দেখবো। ইয়েস, এটা দিয়ে আমরা শেষ করলাম আমাদের পুরো কম্প্রিহেনশনটা। এবং পুরো কম্প্রিহেনশনের মধ্যে আমরা একটু দেখি টাইমটা কতক্ষণ আছে। ওকে, আমরা শেষ করতে হবে। আমি একটু দেখে দিই, আসুন দেখে দিই একটু ইয়েগুলো। আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, ডু নট কপি দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজেস। আমি একটু কোয়েশ্চেনগুলো একটু ডিসকাস করে দিই আপনাদেরকে, একটু লক্ষ্য করে দেখুন। এই যে খুব কমন একটা কোয়েশ্চেন ফলো করেন, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি নিয়ে। মনে রাখবেন, যদি আপনি রিটেনের প্রশ্ন আপনি সলভ করতে যান, আপনাকে এই প্রশ্ন আপনি সলভ করবেন, দিস ইজ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন। পুরো প্যাসেজটা পড়ার পর আপনাকে জিজ্ঞেস করবে এই প্যাসেজটা কি নিয়ে বলা হয়েছে। আপনাকে ওই প্যাসেজটা কি নিয়ে বলা হয়েছে মানে কি, ইট ইজ অ্যাকচুয়ালি এ টাইটেল কোয়েশ্চেন। আমরা এটাকে বলি আইএলটিএস ও আসে, এটা আইএলটিএস এ আসে। এটা বেসিক্যালি এ টাইটেল কোয়েশ্চেন। আইএলটিএস এ আসে। এটা হচ্ছে আপনার আইবিএ এমবিএ অ্যাডমিশনে আসে, এই ধরনের জিনিসগুলোতে আপনার কম্প্রিহেনশন বেস জায়গাগুলোতে আসে। ঠিক আছে, সো এই প্রশ্নটা আমরা খুব কমনলি পাবো আমরা, এবং প্রত্যেকটি বিসিএস এই পর্যন্ত আমরা যে 5টা বিসিএস আমাদের কাছে গেছে, যার মধ্যে 4টা বিসিএস এর মধ্যে এই প্রশ্নটি ছিল, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি নিয়ে আছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, হোয়াট কুড বি নেম অফ দ্য প্যাসেজ প্যারাগ্রাফটা পুরো এটার নাম কি হতে পারে, মেইন আইডিয়াটা কি। এটা বেসিক্যালি মেইন আইডিয়া বেসড কোয়েশ্চেন, এটাকে টাইটেল কোয়েশ্চেন বলা হয়ে থাকে। এগুলো কি ধরনের প্রশ্ন বলা হয়, টাইটেল কোয়েশ্চেন বলা হয়ে থাকে। এখন যে ব্যাপারটা পুরোপুরি পড়ে বুঝে নাই, সে কি কোনোভাবে কি আলটিমেটলি আনসারটা করতে পারবে? আচ্ছা, আমি শুধু আপনাদের সঙ্গে এইটাই ট্রাই করবো আজকে, আর বেশি ট্রাই করবো না। একটা করে আমরা সামনের দিকে আগাবো, কোনো সমস্যা নেই। আমি শাহ আলম অলরেডি আনসার দিয়েছে একটা, আমরা এটা দেখি তো আমরা অন্য কেউ কি আনসার দিচ্ছে। শাহ আলম বলছে লাভ অ্যান্ড টলারেন্স। ফাজিলা আঞ্জুম বলছে যে প্রফেসর টক্স অ্যাবাউট টলারেন্স শুধু। মাহবুবা আক্তার বলছে টলারেন্স টু রিবিল্ড পোস্ট ওয়ার সিভিলাইজেশন। ওকে, তারপরে আর কেউ, ইম্পর্টেন্স অফ লাভ, লাভ অ্যান্ড টলারেন্স। ওকে, দেখি আমি খুব মজার একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এখন আপনারা আনসারগুলো করতে থাকেন, তো যা মনে হচ্ছে তাই লিখেন, মানে আপনার কাছে পুরো কম্প্রিহেনশনটা কি নিয়ে বলা হয়েছে।
টু বিল্ড এ সিভিলাইজড ওয়ার্ল্ড বাই টলারেন্স। আচ্ছা, শতাব্দী শতাব্দী ভাই বলছেন যে মুতাসিম বলছে অ্যাবাউট ওয়েজ অফ কন্ডাক্টিং সিভিলাইজেশন, কনস্ট্রাক্টিং। ওকে, লাভ অ্যান্ড টলারেন্স, the concept of civilization. Sharmin বলছে coping up with people and tolerance. Okay, foundation of post-world war. Okay, অনেক significance of tolerance. Okay, elements of prerequisites and rebuild society. Okay, love and tolerance. Okay, Sabrin বলছে, Farzan Hafez বলছে about the importance of tolerance to build a civilized society. The way of rebuilding a civilized. Okay, reconstruction of civilization after post-war war. Okay. Message about possible solution after post. Okay, the way to live better. Okay, শতাব্দী চৌধুরী, নো প্রবলেম, ইটস ওকে। আমি তো সবাইকে ভাইয়া বলি, মেয়েদেরকে আরো বেশি ভাইয়া বলি। শতাব্দী, পরে এটা একটা কমেন্ট চলে গেছে। নাইম বলছে ডেভেলপমেন্ট। ওকে, এটা টলারেন্স সিভিলাইজেশন খাইছে রে ইউসুফ, প্রত্যেকে আনছেন এটা। রিকনস্ট্রাকশন। ওকে, ডিএস মিরাজ বলছে, Asadano Akash will say this is about construction of civil society, rebuilding okay, democracy, love tolerance, construction of society, passages about importance of tolerance and the love. Okay, Golam Sarab's life is about tolerance, purely construction of civilization, love society. Okay, and also civilized world through what's love and tolerance. Okay, reconstruction of civilization in the post-world war, how to reconstruct a civilization. আচ্ছা, মোটামুটি আমরা পেয়েছি, আমরা ক্লাসটা শেষও করতে হবে। আমি একটা ছোট করে একটা পয়েন্ট আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আচ্ছা, আমাদের এই গ্রুপে স্টুডেন্ট কজন আছে? এইটা আমি আনসারটা দিচ্ছি আপনাদেরকে, একটু কমেন্ট করেন তো। আমাদের গ্রুপে স্টুডেন্ট কজন আছে? জিবাইর হোসাইন, টলারেন্স পিপল ওয়াই, ডেমোক্রেটিক ওয়াই, টলারেন্স পিপল। এই গ্রুপে স্টুডেন্ট কজন আছে? গ্রুপ মেম্বার কতজন? রিকনস্ট্রাকশন অফ সোসাইটি উইথ লাভ এন্ড সোসাইটি, মুসাবিতি খাতুন। মুসা, এতক্ষণ পরে আপনাকে দেখা গেল। শতাব্দী চৌধুরী 150+। না 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 না, পাগল নাকি? এই তো ইমরান হোসেন 1K প্লাস আছে, 1000+ থাকার কথা, অ্যাপ্রক্সিমেটলি 1K প্লাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা খুবই দুঃখজনক যে আমাদের এখানে 150+ থাকছে শুধুমাত্র লাইভ ক্লাস করার জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, যারা মনে করছেন যে ক্লাসটা পরে আমরা করে নিতে পারবো অথবা আমি পরে দেখে নিতে পারবো, তাদের জন্য কথাটা বলছি ভাইয়া, ইটস নট দ্যাট ইজি ফর ইউ গাইস। আপনারা যদি 5 জন থাকেন আমি ক্লাস নিয়ে চলে যাব, কিন্তু আপনি মনে রাখবেন আমাদের লাইভ ক্লাসে থাকা অবস্থায় যে ব্যাপারটা থাকে সেটা যদি আপনি সামহাও লাইভ ক্লাস যদি না থাকেন, আপনি পরে রেকর্ড দেখলে এই ধরনের ক্লাস আপনার কখনোই করা হবে না। এটা করা না করা সেম থাকবে। আপনি মনে রাখবেন লাইভ ক্লাসের যেই অ্যাটমসফিয়ার সেটা একরকম, আর লাইভ ক্লাস যদি আপনি না থাকেন, ঠিক আছে, সেটা আরেক রকম। ওকে, ইয়েস। এখন আমি এটাই বলছি আপনাদের, এই ক্লাসগুলোতে লাইভ ক্লাস থাকতে হবে আপনাদেরকে। ইউ হ্যাভ টু বি ইন দ্য লাইভ ক্লাসেস গাইস। এবং এই লাইভ ক্লাসেসগুলো যদি আমি নর্মালি এই জিনিসগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস, তো আমরা মোস্ট অফ দ্য কেস আমাদের ব্রেন নিতে চায় না, তো কষ্ট করে নিতে পারলে এটা মাথায় থেকে যাবে, আর যদি না করে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, আমি জানি অনেক কম পার্টিসিপেন্ট থাকে। হ্যাঁ, রিটেনের ক্লাস তো কখনো রেকর্ডের ক্লাস এনজয় করা যায় না। ভিউ মানে হচ্ছে 2-3 লাইন পড়া আর কি। ওকে ওকে, এবার আসলে আমি এটা বলি, আমি আপনাদেরকে কথাটা এই জন্য বললাম যে চেষ্টা করবেন যাতে করে লাইভ ক্লাসগুলো করতে পারেন, চেষ্টা করবেন যেন লাইভ ক্লাসগুলো করতে পারেন। এবং আজকে তো হ্যাঁ হ্যাঁ বিথি, ধন্যবাদ ভাইয়া। আসুন আমি এখন আপনাদেরকে একটু সহজ করে দেই, ঠিক আছে? এবার আসুন, এটা আগে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের প্রথম যে প্যারাটাতে ছিল, শুধু ওই প্রথম প্যারাটার মধ্যেই আমরা দেখেছি লাভ নিয়ে কথা বলেছে। ঠিক তার পরের যে প্যারাটি আছে, ঠিক তার ওকে, এটা প্রাইভেট গ্রুপ, হ্যাঁ, এটা কখনো 30-40K ভিউ হবে না, এটা হবে আসলে বেসিক্যালি
সর্বোচ্চ দেখা যাবে যে 1K ভিউ হবে আর কি আল্টিমেটলি 2-1 দিন পরে। পরে সবাই দেখবে তো, একটু করে দেখবে তো। আর এই ভিউ কিন্তু আপনি যে 1 মিনিট দেখেন তাও ভিউ, 5 মিনিট দেখলে তাও ভিউ। আচ্ছা যাই হোক। এখন দেখুন যেটা বলছিলাম আমরা, এই পার্টটা একটু ফলো করেন সবাই। ফার্স্ট প্যারাতে শুধুমাত্র বলা হয়েছে লাভের কথা। সেকেন্ড প্যারাতে বলেছে লাভ না। ঠিক আছে? সেকেন্ড প্যারাতে বলেছে লাভ না। তার মানে হচ্ছে, এবং ফোর্থ প্যারাতেও লাভ না, টলারেন্স প্রেজেন্টেশন তারা দিয়েছে। ফিফথ প্যারাতে টলারেন্স, সিক্স প্যারাতেও টলারেন্স। এখানে প্রত্যেকটা প্যারাতে আমরা দেখেছি টলারেন্সকে ফোকাস করেছে, এবং লাস্টে এটা বলেছে শুধুমাত্র রিবিল্ডেড সোসাইটি শুধুমাত্র ডিপেন্ড করবে শুধুমাত্র টলারেন্সের উপরে, লাভ না। তাহলে এখন আমরা লাভের উপরে কেন ইয়ে করছি? কারণ সেকেন্ড প্যারাতে এবং ফার্স্ট প্যারাতে একটু, সেকেন্ড প্যারাতে একটু করে লাভের কথা বলেছে, কিন্তু ফার্স্ট প্যারাতে লাভের কথা পুরোটা ছিল, কিন্তু সেকেন্ড প্যারাতে লাভকে ডিনাই করা হয়েছে। সো এই জায়গার মধ্যে লাভ আসলে নাই। ঠিক আছে? সো যারা আপনার যেই নামটা দিয়েছেন এবং তার মধ্যে লাভকে নিয়ে আসছেন, তাদের জন্য আমি লাভলি ওয়েতে বলছি এবং উইথ লাভ বলছি যে ওটা ভুল ছিল। ওটা ভুল ছিল। কোনোভাবেই লাভকে আনা যাবে না। দিস প্যাসেজেস আর নট অ্যাবাউট লাভ। দিস প্যাসেজ ইজ অনলি অ্যাবাউট টলারেন্স। এবং টলারেন্স কি কারণে টলারেন্স? টলারেন্স টু রিবিল্ড এ পোস্ট ওয়ার ওয়ার্ল্ড সোসাইটি। পোস্ট ওয়ার ওয়ার্ল্ড কিভাবে আছে? কারণ হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ারটা তারা ইয়ে করেছে, উল্লেখ করেছে। তাহলে টলারেন্সটা কি কারণে? টলারেন্সটা কি? টলারেন্স টু রিবিল্ড। এটা তো করতে পারবো না আজকে, আমি এটা একটু বলি। ঠিক আছে, আমি লাইনটা একটু বলি। টলারেন্স টু rebuild a post-war world society. Tolerance to rebuild a post-war world society. কথা বোঝা যাচ্ছে? যুদ্ধ পরবর্তী একটি সোসাইটিকে রিবিল্ড করার জন্য টলারেন্সের ভূমিকা। আপনি ইচ্ছে করলে এটাকে আরো একটু সংক্ষেপে না লিখে আপনি দ্য রোল অফ টলারেন্স, দ্য রোল অফ টলারেন্স টু রিবিল্ড এ পোস্ট ওয়ার ওয়ার্ল্ড সোসাইটি। এটা হচ্ছে এই কম্প্রিহেনশনের মূল ভাবটা। বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে বিষয়। এখন আপনি দেখুন, আপনি যখন প্রথম চিন্তাটা করেছেন, আপনার চট করে মাথায় চলে আসছে লাভটা। তো এই লাভটা কেন আসছে? বিকজ ইউ আর বায়াসড। দেয়ার আর সাম টপিক, দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ উইল অলওয়েজ স্ট্রাইক আওয়ার মাইন্ড। And what is this? What is love? Positive words like beautiful wordটা, like love wordটা, charming wordটা, attractive wordটা, এগুলো সাধারণত আমাদেরকে স্ট্রাইকিং, শকিং, এই টাইপের শব্দগুলো সাধারণত আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। এবং এই কারণে আমাদের লাভটা ওয়ার্ডটা আমাদের অ্যাট্রাক্ট করেছে। এই কারণে আমরা আনসার দেওয়ার সময় লাভ বলে ফেলেছি। এটা একটা ট্র্যাপ। দিস ইজ এ ট্র্যাপ প্যাসেজ। ঠিক আছে? ট্র্যাপ প্যাসেজ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাবধান থাকবেন, এই ধরনের ট্র্যাপে কোনোভাবে পড়া যাবে না। আগামী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমি আরো ভিন্ন কিছু জিনিস নিয়ে কম্প্রিহেনশনের পার্টগুলো কিভাবে সলভ করতে হবে সেই পার্টগুলো নিয়ে কথা বলবো। আমাদের সেকেন্ড ক্লাসটা কম্প্রিহেনশনের উপর থাকবে, এটা আরো ডিফারেন্ট কম্প্রিহেনশন, এবং ফোর্থ ক্লাসটা মেবি ট্রান্সলেশনের উপর থাকবে। তখন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা পার্ট নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। যদিও ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো পার্ট এখানে থাকে না, বাট আমি এখানে একটা ক্লাস নেব। যদিও ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিতে পারলে ভালো হতো, কিন্তু এখানে আলটিমেটলি এভাবে নেওয়া যাবে না, কারণ আমাদের ফলো করতে হয়। তো সেক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস আমি থার্ড ক্লাসে ইয়ের সাথে মিলিয়ে নিয়ে নেব। ঠিক আছে? বেলাল হোসাইন, সবাই কিন্তু শেষ করে ফেলে, সবাই কিন্তু বেশ বিরক্তিতে আছে, কারণ হচ্ছে কম্প্রিহেনশন ক্লাসগুলো বিরক্তিকর বিষয়, কিন্তু সব কম্প্রিহেনশন ক্লাসে সবচেয়ে বেশি শেখা যায়। বুঝতে পারছি? কম্প্রিহেনশন ক্লাসে সবচেয়ে বেশি শেখা যায়। একটা ব্যাপার মাথায় রাখবেন সবসময়, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র তাই লিখতে পারবো যদি আমরা ভালো পড়ি। ভালো পড়লেই ভালো লেখা যায়। যদি ভালো না পড়ি তাহলে কখনোই ভালো লেখা যাবে না, এবং সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে তারও সে অনুযায়ী কাজ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড রাইটার, ইউ হ্যাভ টু বি এ গুড রিডার ফার্স্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড রাইটার, ইউ হ্যাভ টু বি এ গুড রিডার ফার্স্ট। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, আচ্ছা। এখানে বইয়ের নাম আমি মেনশন করতে পারবো না, সরি ভাইয়া। কোনো প্র্যাকটিস বইয়ের নাম আমি উল্লেখ করতে হবে, আমি কেন যেটা করি না ক্লাসে, করি না। আর যদি একটা ক্লাস করেন, আমি আপনাকে বাইরের একটা রাইটারের বই দেখবো আপনাদের জন্য। আমার কাছে যেগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদের জন্য হার্ড হয়ে যাবে। আমি একটু দেখি আরো সহজ কিছু পাই কিনা। আমি যাবো এর মধ্যে দেখি কোনো বাইরের রাইটারের কোনো বই বাংলাদেশে আছে কিনা দেখবো। একটু ওয়েট করেন আপনারা, ঠিক আছে? আর আগামী বছর খানেক পরে, মাস ছয়েক পরে আমারই ক্লাস আসবে, আমারই বই আসবে একটা, তখন আমি বলবো যে বইটা নিয়েন।
ওকে, বাজারে আসলে ভালো বই নেই। এই কম্পিটিশনের উপরে কোনো ভালো বই নেই। প্র্যাকটিস বুকগুলো একদম খুব যাচ্ছে তাই। তো এটা আসলে ভাইয়া, হ্যাঁ, আপনারা যেটা বলবেন। থ্যাংক ইউ ইমরান, লাভ ইউ গাইজ। থ্যাংক ইউ। আমি বলি একটা কথা, যারা আজকের ক্লাসটাকে খুব ভালো বলছেন তারা খুব ম্যাচিউর লেভেলের স্টুডেন্ট। আজকে ক্লাসে যারা যারা এই ক্লাসটাকে খুব ভালো লেগেছে বলছেন তারা অনেক ম্যাচিউর লেভেলের স্টুডেন্ট। ঠিক আছে, অনেক ম্যাচিউর লেভেলের কম্পিটিশনের ক্লাস যাদের ভালো লাগে তারা অনেক ম্যাচিওর। অ্যাজ এ স্টুডেন্ট তারা অনেক ম্যাচিওর। ঠিক আছে, যাই হোক, আজকে তাহলে এখানে শেষ করলাম। আরো অনেক কিছু জিনিস সামনে আসতে থাকবে। নামহীন সম্পর্ক ভাইয়া অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে নামটা চেঞ্জ করবেন প্লিজ। হ্যাঁ, দেরি আছে, 6 মাস 7 মাস লাগবে, কাজ শুরু হয়েছে মাত্র। ওকে স্যার, প্রিলির এইজ আগে রিটার্ন এর বিষয়ে কিছু, প্রিলির আগে রিটার্নটা করে ফেলা অবশ্যই উচিত। আপনাকে প্রিলির আগে রিটার্ন কখনো রিটার্নের সময় করতে হয় না। রিটার্নের সময় করতে হয় না। আমার মনে হয় আপনাদেরকে মোস্তফা ওবায়দুল্লাহ স্যার আমাদেরকে শ্রদ্ধেয় মোস্তফা ওবায়দুল্লাহ স্যার আমাদেরকে এ ব্যাপারে একটু দিক নির্দেশনা দিয়েছিলেন। প্রিলির আগে কখনো রিটার্ন করা যায় না। কারণ হচ্ছে আপনার প্রিলির জন্য আপনি সময় দেন হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি। আর রিটার্নের জন্য আপনি সময় দেন হচ্ছে মাত্র 4 থেকে 6 মাস বা 5 মাস। কিন্তু কেন এটা কেন এটা হচ্ছে, কারণ এটা, এবং অথচ প্রিলির চেয়ে রিটার্নের সিলেবাস কমপক্ষে 4 গুণ 5 গুণ 10 গুণের চেয়েও বেশি। কথা বুঝতে পারছেন? ওকে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া। আপনি ওই সময় গিয়ে আপনি কোনোভাবে রিটার্নের প্রিপারেশন নিতে পারবেন না। রিটার্নের প্রিপারেশন নিতে হবে হচ্ছে আপনার অবশ্যই কোথায়, আপনাকে রিটার্ন প্রিপারেশন নিতে হবে অবশ্যই আপনি যখন ইয়েতে আছেন, প্রিলিমিনারিতে পড়বেন তখন। হ্যাঁ, এই ক্লাসগুলো করতে থাকেন, আপনাদের তো হুড়োড়ি করার কিছু নেই। আপনাদের জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, একটু মনে রাখবেন, আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে, হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। রিটেন স্টুডেন্ট যারা আসছেন তারা অনেক ম্যাচুরিটি আছে। যারা এই ক্লাসগুলো ভালো বলছেন তারা অবশ্যই অনেক ম্যাচিওর লেভেলের স্টুডেন্ট, আগেই বলেছি। আচ্ছা, এখন আমি যেটা বলছি একটু লক্ষ্য করেন। আপনারা এই যে আপনাকে বলা হলো যে পড়ার রিডিং হ্যাবিটটা বাড়ানো। ঠিক আছে? রিডিং হ্যাবিটটা বাড়ানোর ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন ভাইয়া। সেটা হচ্ছে প্রতিদিন আপনি জাস্ট, আমি সবাইকে বলি, জাস্ট 10 মিনিটস রিডিং। ঠিক আছে? জাস্ট 10 মিনিটস রিডিং। প্রতিদিন আপনাকে 10 মিনিটস রিডিং পড়েন। এই রিডিংটা আপনি কিভাবে পড়তে পারেন? আপনি পড়তে পারেন হচ্ছে সিম্পল কোনো একটা রাইটারের বই পড়েন আপনি। আমি কোনো বই কথা বলি না আজকে। মানে যেকোনো রাইটারের কোনো একটা বই পড়েন। বেটার হচ্ছে সমসাময়িক কোনো একটা রাইটিং এর উপর পড়েন। তো ওটার জন্য আমি সবসময় প্রেফার করি হচ্ছে আপনাদের যেকোনো একটা এডিটরের এডিটোরিয়াল পড়েন। এডিটোরিয়ালটা পড়লে যেটা হয় সেটা হচ্ছে আপনার সমসাময়িক যে ব্যাপারগুলো আছে সেগুলো সবগুলোই আপনার মাথায় চলে আসে। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং হয়। এবং আপনি আপনার জেনারেল নলেজটাও বিল্ড আপ হয়। তার সঙ্গে আপনার যে পড়া আছে সেই পড়াটাও ঠিকঠাক মতোই হয়। তো এডিটোরিয়ালটা পড়েন। যেকোনো পত্রিকার এডিটোরিয়াল আপনি খুব সহজে, এনি নিউজ পেপারের এডিটোরিয়ালটা পড়েন। আমি কোনো নিউজ পেপারের কথা বলব না। দেখতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে? এই মুহূর্তে আপনাদের প্র্যাকটিস করার জন্য জিনিসগুলো, এই যে আমাদের যে আজকে আপনার একটা পিডিএফ দেবে। সেই পিডিএফ এ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কিছু ওখানে ইয়ে থাকবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই করলাম। আজকে এ পর্যন্ত রাখলাম। অলরেডি, ওহ মাই গড! অলরেডি ইটস হিউজ অলরেডি। সো গাইস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া রাখবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাই বাইরে গেলে মাস্ক পরবেন। ভালো থাকবেন। দোয়া রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর বিইং উইথ মি ফর দ্য সাচ লং টাইম। থ্যাংক ইউ।